ধরো আজকে যার কোনো নেই গতি সে শেখে অ্যাস্ট্রোলজি, এখন যে আমি তোমাকে আগেও বলছি এখনো বলছি। হ্যাঁ, যে আজকে কোনো রিস্কা ছেলে আছে আমি তন্ত্র শিখবো, আমার কাছে আমার স্টুডেন্টরাই শেখে। আচ্ছা ওকে আমার মতন জায়গায় বলছে দাদা আমি তোমার মতো মায়ের সাথে কথা বলতে, এটা কি কোন মন্ত্র আছে যে আমি শেখাবো? কোন মন্ত্র? এর কোন মন্ত্র নেই, এর কোনো সাধনা। 10টা 100টা ক্লায়েন্ট বসে আছে, তা এই যে 100টা ক্লায়েন্ট বসিয়ে রাখলো, তোমার একরকম ফল, ওর একরকম ফল, সবার কাজ তো এক হতে পারলো না, তাহলে ওরই একই জিনিস দিয়ে আহুতি হয়ে গেল। আর সবারই একই টাইম, সবার 21 দিনের টাইম, 21 দিনের কেন মায়ের কি আমার ঘরে কাকিমা জেঠিমা যে 21 দিনের মধ্যে? আর যেই না হলো তখন না, আমি কাউকে কি বলবো, যেই না আমাদের যেমন বড় বড় জায়গায় আমরা দেখেছি যেখানে একটা চিতায় যজ্ঞ হচ্ছে, সেখানে তুমি একটা শনি মঙ্গলবারে মোচা দিয়েছে, সেই মোচাটাকে তুমি কালেক্ট করে আনলে, মরার কলসিটা দিয়েছে, ওই মরার কলসির উপর চক দিয়ে তুমি ওর প্রতিবিম্ব স্বরূপ আঁকলে, ড্রয়িং করা যেটাকে বলে। ওই আঁকার পর একটা শোয়ানো অবস্থায় চিতাভস্ম দিয়ে চিতার মধ্যে একটা পুতুল নির্মাণ বলি। অশ্ব আসন মন্ত্রস্য মেরুপিষ্ট ঋষি। অশ্ব মানে কি? আমরা ঠাকুর মশাইকে দেখবে সবাই পুজো বিদ্যা দেখবে, ঠাকুর সরস্বতী পুজো লক্ষ্মী পুজো সবাই দেখবে পুজো বলছে আসন শোধন মন্ত্র, আসন শোধন মন্ত্র অশ্ব আসন মন্ত্রস্য মেরুপিষ্ট ঋষি সুতরাং চান্দে কর্ম দেবতা আসন প্রবেশন বিনিয়োগ। তাহলে অশ্ব আসন মানে অশ্ব তো ঘোড়া, তুমি মানে ঘোড়া কোথায় পাচ্ছ? তোমার আসনটাকে ঘোড়ার মতন ভাবতে হবে। 2026-এর আমি এটাও বলে দিচ্ছি কিন্তু ইংলিশ কোর্সেন মারাত্মক টাফ হবে, ইতিহাস কোর্সেন কিন্তু মারাত্মক টাফ হবে যারা আর্টস গ্রুপ নিয়ে করছেন। ইতিহাসে কিন্তু কোর্স দুটো পরীক্ষার কোর্সেন কিন্তু বাইরে বেরিয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। ইতিমধ্যে 2026-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা, মাধ্যমিকের তুলনায় উচ্চ মাধ্যমিকের পরীক্ষার হার ফলাদেশ কিন্তু খারাপ হতে, যতটা ভাবছে মাধ্যমিকে ক্যান্ডিডেটের পাশের হার প্রচুর হারে বাড়ছে, উচ্চ মাধ্যমিকে বাড়লেও তার মধ্যে কিন্তু ব্যাক হবারও কিছু সম্ভাবনা আমি দেখা যাচ্ছে। এবং আত্মহত্যারও এই কারণে কিছু নিউজ আছে। জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে অগ্নিকাণ্ড মারাত্মকভাবে বাড়ছে, ভয়াবহ যে কোনো, বিশেষ করে কলকাতা থেকে শুরু করে আমি আন্ডারলাইন করলাম, অগ্নিকাণ্ড জায়গা জায়গা ঘটবে। ইলেকট্রিক নিয়ে কোনো রকম শর্ট সার্কিট কোনো রকম নিউজ আসার মারাত্মকভাবে বাড়ছে, কোনো রকম মিলিটারির মৃত্যু হওয়া, পুলিশের আর্মির মধ্যে কোনো রকম দুর্ঘটনা ঘটা, এই যোগগুলো মারাত্মকভাবে যোগ ঘটছে। যেমন রাহু সূর্য একসঙ্গে বসে, রবি রাহু গ্রহণযোগ হয়ে আছে, রবি শনি বীজযোগ হয়ে আছে, শনি মঙ্গলে বীজযোগ হয়ে আছে, রবি কোনো অশুভ গ্রহ দ্বারা দৃষ্টিপীড়িত, তাদের কিন্তু এই বছরগুলো যেই যে প্রবলেমগুলো বললাম সেইগুলো কিন্তু মারাত্মকভাবে 2026-এ শনি কোনো কিন্তু রাশি পরিবর্তন করছে না, তবে শনি কিন্তু বক্রি হচ্ছে 27শে জুলাই থেকে, এই বক্রতা থাকছে কিন্তু 11ই ডিসেম্বর। নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকে আমাদের সাথে আছে শুভঙ্কর দা। শুভঙ্কর দা আজকের পডকাস্টে একবার ফাটিয়ে দিয়েছে। কেন ফাটিয়ে দিয়েছে? কারণ 2026 নাকি তার মতে ভালো যাবে না। কিছু কিছু রাশি কি না, সব রাশির মধ্যেও ভালো খারাপ তো সব কিছু মিলানো মেশানো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরকীয়া থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য কি ধরনের হতে পারে, বা ধরুন কিছু কিছু বিষয়ের জন্য আপনি আটকাচ্ছেন, তার জন্য কিন্তু শুভঙ্কর দাকে কল করতেই হয়। মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে গেলেও কিন্তু মন্ত্র বলে দিয়েছে, পুরো পডকাস্টের মাঝখানে নেই, একদম শুরুর দিকেই রয়েছে। তারপর আসছি বশীকরণ, সত্যি কি হয়, খুবই কি কঠিন ব্যাপারটা, তার জন্য কিন্তু শুভঙ্কর দাকে কল করতে হয়। এবং বান মেরেছে না, উফ, পা হাত পা শুকিয়ে যাচ্ছে, গা হাত পা ইয়ে হয়ে যাচ্ছে, পারছেন না থাকতে, ঘরে বসে কি করে বানটাকে কাটাবেন তার টোটকাও শুভঙ্কর দা দিয়ে দিয়েছে। তারপরেও যদি না হয় বা বিশ্বাস হচ্ছে না, ফোন করবেন, কথা বলবেন। আর লাস্টে আছে দশম মহাবিদ্যার মধ্যে গণপতি। একটু অবাক লাগছে না, দশম মহাবিদ্যার মধ্যে গণপতি কি করছে? তার জন্য পডকাস্টটা পুরো দেখতে হবে এবং নাম্বার দেওয়া আছে, আমার কথা শেষ হবে তারপরেই শুভঙ্কর দার নাম্বার। সব রকম কাজ করা হয়, আর যদি শুভঙ্কর দার মতো এখানে এসে প্রমোশনাল কাজ করতে চান, কোনো ব্যাপার না, নাম্বার চলছে। এবং কোনো রকম স্পিরিচুয়াল হেল্প চাইছেন, তার জন্য কল করতে পারেন, আর ডাইরেক্ট শুভঙ্কর দার কাছে। কেমন আছে শুভঙ্কর দা? ভালো লাগছে, অনেকদিন পর আবার টিকে পডকাস্টে তোমাদের সঙ্গে বুঝতে পেরে আজকে নতুন কিছু নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর প্রথমেই বলবো হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। আর আজকে আজকে তো বছর পড়েই গেছে, এখন জানুয়ারি মাস চলছে এবং 2026টা কিন্তু সূর্যের বছর বলছে সবাই, সব জ্যোতিষীরা বলেছেন। তো তোমার কাছে আজকে জানতে চাইবো যে তোমার কাছে কি ব্যাখ্যা আছে এই বছরের জন্য? প্রথমত 2026 নিয়ে যেটা বলতে চাইবো, 2026-এর বা 2026 প্রত্যেকেই সবাই জানে রবির বছর, কিন্তু রবি আমাদের হচ্ছে সূর্য, নাম যশ খ্যাতি আত্মকারগ্য সমস্ত কিছুকে বোঝাচ্ছে। এই রবির বছরে আমাদের কে কি হতে চলেছে, কি কি লোকে সেগুলো দেখবো।
সরকারি কর্মপদত্ব, শরীরের প্রভাব, কর্মপদত্ব সমস্ত যে জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করে। সূর্যের সংখ্যা হচ্ছে ১। এই ১ সংখ্যাকে প্রথমত আমাদের আত্মসম্মানকে রিপ্রেজেন্ট করে। হুম, ঠিক আছে? আত্মসম্মান না থাকলে আমাদের মানুষের চলাফেরার নাম যশের ক্ষেত্রে সমস্ত হয় না। হুম, যাদের মান যশ অর্থাৎ একটুতে সেন্টিমেন্ট ভাব বেশি, অনেক ক্ষেত্রে দেখা যায় ছেলেমেয়ের মধ্যে, তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটা ভীষণ হারে বাড়বে। ঠিক আছে? আমি পুরো বছর নিয়ে এটা ভাবছি। হুম, হুম, এমনি সেন্টিমেন্ট বাড়বে, একটুতেই হট মেজাজি হয়ে যাবে, মাথা গরম হয়ে যাবা, বিশেষ করে অল্প বয়সী যারা ২০ বছর, ২৫ বছর এইসব এই জিনিসগুলো ইগো দেখানো, রিলেশনগুলো ব্রেকআপ হয়ে যাওয়া, এই এক বছরগুলো কিন্তু হতে চলেছে। ২ নম্বর, সম্মান যারা রাজনৈতিক পলিটিক্সের মধ্যে যুক্ত হয়েছে, তাদের পথে যারা রাজনীতিকে যুক্ত রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু উচ্চপদস্থ প্রাপ্তিযোগ। যেমন যারা কোনো মিলে এমএলএ টিকিট পাওয়া বা কোনো রকম হওয়া, যেই পজিশনে ছিল তার থেকে বেটার পজিশনে যাওয়া, সেইগুলো কিন্তু যোগ দেখা যাচ্ছে। এছাড়া কিন্তু তারা জন্ম চার্টটাও কিন্তু দেখা প্রয়োজন তাদের। জন্ম হুম, চার্টটা দেখা কেন প্রয়োজন? লগ্ন, অন্তর্দশা, প্রত্যন্ত দশার কিগুলো কী চলছে না চলছে। সেই হিসাবে আমরা টিকিট পেলেও সেটা আদৌ পাবে কি পাবে না, কিন্তু তার এই পজিশনগুলো বেড়ে যাবে। সরকারি কর্মপ্রদত্ত যেগুলো ধরো বাড়ি ঘর দিচ্ছিল, সেগুলো বন্ধ রয়েছে বর্তমানে। আমাদের জুলাইয়ের পর থেকে সেগুলো কিন্তু আবার বিভিন্ন সরকারি কর্মপ্রদত্ত, বিভিন্ন প্রকল্প, এগুলো কিন্তু এই বছর আবার চালু হতে চলেছে। অফিসের যে কোনো পদ পরিবর্তন যোগ আসতে পারে, যারা যেই পজিশনে ছিল সেই পজিশন মার্চ মাসের পর থেকে কিন্তু ওকে। এগুলো প্রথমত দেখা যাচ্ছে। না, না, ডিস্টার্ব করতে আসিনি, কিছু কথা বলতে এসেছি। যেটা হচ্ছে যে কেকে পডকাস্টে এসে যদি আপনারা চান কিছু ঘটনা যেটা আমাদের সারা বিশ্বের বাঙালির কাছে কিছু নতুন ইমপ্যাক্ট দিতে পারে, সেই জন্য আসতে পারেন। বা ধরুন কোনো রকম প্রমোশনাল কাজ, সেই জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনারা দেখেছেন আমরা কিভাবে কাজ করে থাকি, নাম্বার দিয়ে দিই স্ক্রিনের মধ্যে। এটা কিন্তু একমাত্র কেকে পডকাস্টই প্রথম শুরু করে। লাস্ট হচ্ছে কোনো স্পিরিচুয়াল গাইডেন্স, বুঝতে পারছেন না যে কি করলে বা কার কাছে গেলে ভালো হতে পারে, তার জন্য কেকে পডকাস্ট এবং যে নাম্বারটা অলওয়েজ ব্লিঙ্ক করছে, কল করুন, আমরা আপনাদেরকে হেল্প করে দেবো। থ্যাংক ইউ। ঘটনায় যাওয়া যাক। ২০২৬-এ শনি কোনো কিন্তু রাশি পরিবর্তন করছে না। তবে শনি কিন্তু বক্রি হচ্ছে ২৭শে জুলাই থেকে। হুম, এই বক্রতা থাকছে কিন্তু ১১ই ডিসেম্বর অবধি কিন্তু। বৃহস্পতি কিন্তু কর্কট রাশিতে গোচর করছে। তখন কিন্তু সেই সৎ যারা সৎ, শনি যখন সৎ অসৎ ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু বিপদ আনতে পারে। বৃহস্পতি গোচর করছে বলে ৩১শে অক্টোবর, যার কারণবশত মেষ রাশি থেকে মীন রাশি, টোটাল শুধু আমরা রবিটাকে দেখলে হবে না। আমরা একটা হরোস্কোপ বিচার করতে গেলে তার সমস্ত বৃহস্পতিটাকে মেন দেখতে হয়, শনিকে ট্রানজেক্টসটা দেখতে হয়, তার রবিকে দেখতে হয় এবং শুক্রকে এবং মঙ্গল, এই কটা গ্রহকে মেন টার্গেট দেখতে হয়। তৃতীয়ত কথা, আমাদের আরও জিনিসগুলো দেখতে হবে যাদের জন্ম ছকে যদি সূর্য দুর্বল পজিশনে আছে, যেমন রাহু সূর্য একসঙ্গে বসে, রবি রাহু গ্রহণযোগ হয়ে আছে, রবি শনি বীজযোগ হয়ে আছে, শনি মঙ্গলে বীজযোগ হয়ে আছে, রবি কোনো অশুভ গ্রহ দ্বারা দৃষ্টিপীড়িত, তাদের কিন্তু এই বছরগুলো যেই যে প্রবলেমগুলো বললাম সেইগুলো কিন্তু মারাত্মকভাবে বাড়বে। যত অনেকে ভাবছে ২০২৬ মানে খুব ভালো, ২০২৫ তাদের কিন্তু যেই তুলনায় ভালো পেয়েছে সেটা কিন্তু সেই সময় হবে না। মান যাওয়া হানি হতে পারে, প্রেম ভালোবাসার ক্ষেত্রে সাত পাটি আগমন হয়ে যাবার মারাত্মক তো কিন্তু বাড়বে। ঠিক আছে? যে কিন্তু সেই জন্য রবিকে সবসময় নাম যশ খ্যাতি আত্মপ্রগ্রহ, রবি যদি ঠিক থাকে তাহলে কিন্তু থাকে। হুম, উত্তর ফাল্গুনী নক্ষত্রে যারা জন্ম, তাদের কিন্তু এই বছরটা মোটামুটি ভালো যাবে। আবার যাদের জন্ম ডেট অফ বার্থ যদি ১ হয়, মূলাঙ্ক যোগ করলে যদি ১ হয়, তাদের ক্ষেত্রে যতই গ্রহচার খারাপ থাকুক, তাদের কিন্তু এই বছরটা কিন্তু মোটামুটি ভালো যাচ্ছে। হুম, কিন্তু কার্তিক মাসে, এটা অনেকেই জানে না, কার্তিক মাসে যাদের জন্ম সেই সময় কিন্তু রবি সময় সর্বদা নিচস্থ থাকে। মানে কার্তিক মাস আমাদের আগেই গেল, এই কার্তিক মাসে যেসব বাচ্চারা জন্মায় তাদের কিন্তু এই সময় কিন্তু খারাপ থাকে, পরিষ্কার কথা বলতে গেলে। আর এইবারে আসবো আমাদের এই সময়টা ২০২৫-এ কিন্তু যে মেন ভয়াবহ জিনিসগুলো আসতে পারছে, যেমন মারাত্মকভাবে আগামী এই প্রথম ৫ মাস জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে অগ্নিকাণ্ড মারাত্মকভাবে বাড়ছে। ভয়াবহ যে কোনো, বিশেষ করে কলকাতা থেকে শুরু করে আমি আন্ডারলাইন করলাম, অগ্নিকাণ্ড জায়গা জায়গা ঘটবে। ইলেকট্রিক নিয়ে কোনো রকম শর্ট সার্কিট, কোনো রকম নিউজ আসার মারাত্মকভাবে বাড়ছে। কোনো রকম মিলিটারির মৃত্যু হওয়া,
পুলিশ আর্মির মধ্যে কোনো রকম দুর্ঘটনা ঘটা, এই যোগগুলো মারাত্মকভাবে যোগ ঘটছে। আর সেপ্টেম্বরের পর থেকে, সেই আগে আমরা 2025-এ যেমন আমরা দেখেছিলাম বিমান ক্র্যাশ প্রচুর হারে হয়েছিল, ঠিক আমরা সেপ্টেম্বরের পরে ডিসেম্বরের পরে আমরা কিন্তু আবার সেই বিমান ক্র্যাশ বা রেল দুর্ঘটনা মারাত্মকভাবে আবার দেখতে পাচ্ছি। বিমান ক্র্যাশ তো হবেই সেপ্টেম্বরে, যেহেতু মঙ্গল কেতু যোগ সৃষ্টি হচ্ছে। এইগুলো কিন্তু আমাদের 2026-এর মধ্যে আমরা কিন্তু টোটাল পাচ্ছি। এরবার আমরা যাব মেষ রাশি থেকে মীন রাশির কোন রাশির পুঙ্খানুপুঙ্খানু হতে চলেছে। এইবারে আসবো মেষ রাশির লোকের লগ্ন বা রাশি। এই বছরটা তারা কোনো রকমভাবে যারা কোনো রকমভাবে এডুকেশনের সঙ্গে যুক্ত রয়েছে, বা তাদের ক্ষেত্রে এই বছরটা কিন্তু তারা এডুকেশনের দিকে নিজের সচেষ্টা, নিজের দিকে ঠিকঠাক থাকছে। কিন্তু যাদের বিবাহ হয়ে গেছে, সন্তান হয়ে গেছে বা এ হয়ে গেছে, তারা কিন্তু এই বছরটা তার সন্তানের দিকে ঠিকঠাক ধ্যান দেবে না বা এ করবে না, সেগুলো যোগ দেখা যাচ্ছে। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু এই সময় শনি 7.5 চললেও কিন্তু এই বছরটা যথেষ্ট শুভ দেখা যাচ্ছে। কিন্তু বন্ধু দিকে ভরসা করা যাবে না। বন্ধুকে বিশ্বাস করলে বা এ করলে সেই জায়গায় কিন্তু ডিস্টার্ব হতে পারে। সেটা কেরিয়ার হতে পারে, সাংসারিক দিকে মানে হতে পারে কিন্তু। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু কর্মপদেতে যারা যোগাযোগ করার চেষ্টা করছো বা এ করছো, জুলাই মাসের পর থেকে সেই সাফল্যগুলো হতে চলেছে। যারা পার্টনারশিপ, বিজনেস, রিলেশন প্রবলেমের মধ্যে রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু জুলাইয়ের পর থেকে যখন বৃহস্পতি সিংহ রাশিতে গোচর করছে, তখন কিন্তু ভালো চলছে। নেক্সট রাশি আমরা চলে আসছি বৃষ রাশি। বৃষ রাশি গ্রহের অধিপতি শুক্র। এই রাশির সমস্ত কাজকর্ম হবে, কিন্তু 31শে অক্টোবরের পর থেকে সেগুলো কিন্তু হবে যখন কর্কট রাশির উপর বৃহস্পতির গোচর হবে। কেন আমি বারবার বৃহস্পতিকে আমরা কেন দেখছি, এটাকে বুঝতে হবে। রবিত্ব বছর, কারণ বৃহস্পতি আমাদের সমস্ত কিছু গুরুকে রিপ্রেজেন্ট করা হয়, সমস্ত কিছু বৃহস্পতি আমাদের ধন দৌলত সমস্ত কিছুকে করা হয়। তাই বৃহস্পতি, শনি এইগুলোকে যদি প্রাধান্য না দিলে শুধু রবিটাকে দিলে হবে না। কি বললাম বুঝতে পেরেছো? 1 আগস্ট থেকে 1 সেপ্টেম্বরের মধ্যে বৃহস্পতি শুক্র নিচস্থ থাকবে। সেই সময় যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছে, সে বৃহস্পতি কিন্তু সেই সময়টায় রিলেশনের প্রবলেম হবে। তবে 1 আগস্টের পর থেকে বৃষ রাশির জাতক জাতিকা যারা রয়েছে, তারা কিন্তু ইন্ডাস্ট্রিতে কোনো রকম নতুন রিলস বা তোমরা যারা ভিডিও করছে, যারা পডকাস্ট চ্যানেল করছে, সেই সময়টা কিন্তু তারা নামযশ খ্যাতি করার যোগ আসছে বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু। মিথুন রাশির এবার চলে আসবো মিথুন রাশি। মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বুধ হচ্ছে যদি কোনো আমাদের স্বক্ষেত্রে উচ্চস্থ থাকে, তাহলে কিন্তু জ্যোতিষ, দাবা, যে কোনো কর্ম কিন্তু খুঁড়ির মাধ্যমে যে কোনো কিছুতে ভালো সাফল্য আনে দিতে পারে। ঠিক আছে, এবারে দেখতে হবে মিথুন রাশি লগ্নের জাতক জাতিকারা ভীষণ বন্ধু সুলভ হবে 2026-এ প্রথম 5 মাস। নতুন আশার আলো দ্বারা দেখতে পাচ্ছে, কারণ বৃহস্পতি লগ্নেই গোচর করছে। এই তাদের ইনকাম সোর্স, আশার আলো, বিবাহ সমস্ত দিক থেকে তারা ভালো। 2 জানুয়ারির পর থেকে প্রমোশন বা যে কোনো কাজ আটকে যাওয়া, টাকা অনেক জায়গায় ধার দিয়েছে ফেরত পাচ্ছে না, সেগুলো কিন্তু তখন তারা পেতে পারছে। মিথুন রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বরের সোশ্যাল মিডিয়ায়, তোমাকে যেটা বলেছিলাম, সেপ্টেম্বরের পর থেকে যারা সোশ্যাল মিডিয়ার সাথে যারা মনে করছো সিরিয়াল করবো বা করবো, ভিডিও রিলস যে কোনো কিছুতে, তখন কিন্তু সেই সময় সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে সেই যোগটা কিন্তু ওই সময়টা কিন্তু সক্ষেত্র ভালো। শত্রু তবে কিন্তু বদনাম এগুলো হতে যোগ আছে। এবং সাংসারিক কারণে সেখানে যদি কোনো লাভ ম্যারেজের ক্ষেত্রে বিবাহ করে, প্রথম 5 মাস শুভ, তারপরে কিন্তু সেই সময়টা কিন্তু প্রবলেম হয়। পরের রাশি চলে আসছি কর্কট রাশি। কর্কট রাশি বা লগ্নে কালপুরুষ কুণ্ডলী অনুযায়ী চতুর্থ চান এই স্থান গ্রহের অধিপতি হচ্ছে চন্দ্র। চন্দ্র আমাদের মনের কারক গ্রহ, আত্মকারক গ্রহ, এইগুলোকে সমস্ত কিছুকে রিপ্রেজেন্ট করে। এরা খুব স্ট্রং হয়, কোনো কিছুতে সব কিছুতে হেরে যাব বা এ করবো সেটা কিন্তু আসে না। কেউ কিছু বললেও, মন খারাপ করলেও নিজেরা এ করে নিতে পারে। চন্দ্র যদিও এদের দুর্বল হলে এরা সব কিছুতে কিছু বললেও কিন্তু এটা কিন্তু এ হয় না। বৃহস্পতি লগ্নে এদের গোচর করার পর তারা নতুন আশার আলো দেখতে পাচ্ছে, যেহেতু এদের শনি ঢাইয়া চলছিল এতদিন, এটা যখন মুক্তি পেয়ে শনি যেহেতু ঢাইয়া এখন সিংহ রাশির উপর হয়েছে, এদের এই সময় বিবাহ স্থান, এক কথায় কেরিয়ারের দিক থেকে সমস্ত প্রথম 5 মাস চুপচাপ ভালো
দেখতে পাচ্ছে। কিন্তু যারা জায়গা জমি প্রপার্টি সমস্ত কেনা বেচা সব দিক থেকে করতে চাইছে, সব দিক থেকে, তাহলে জুলাইয়ের পর থেকে সেই ক্ষেত্রে কিন্তু কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য শুভ যোগ হতে চলেছে। শনির কর্কট রাশিতে নবম দৃষ্টিতে থাকার কারণে, তার কারণে পিতার সাথে মতবিরোধ হবে। কোনো রকম যারা পিএইচডি করছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেম দেখা যাবে। পিতার সাথে মতবিরোধ হলেও খুব একটা ভালো কখনো কারো হবে না। যে কোনো সাফল্য আসলেও কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে হবে, চটজলদি করাবে না কর্কট রাশির জাতক জাতিকারা। এটা কিন্তু প্রবলেমগুলো দেবে। পরে নেক্সট রাশি চলে আসছি সিংহ রাশি। সিংহ রাশি আমাদের 2026 রবির বছর। সিংহ রাশির এই গ্রহের অধিপতি হচ্ছে রবি। আর একটা মাঝখানে আমি একটু কথা বলি, প্রত্যেকটা গ্রহেরই কিন্তু দুটো করে মা থাকে। প্রত্যেকটা মেষ বলো মিন বল, প্রত্যেকটা রাশিরই কিন্তু দুটো করে, মঙ্গলের দুটো ঘর, সমস্ত গ্রহে দুটো করে। শুধু চন্দ্রের একটি ঘর কর্কট, আর সিংহরই একটি ঘর রবি। তাহলে চন্দ্রকে আমরা ম্যান্ডেন অ্যাস্ট্রোলজির মধ্যে মাতা ধরা হয়, আর রবিকে পিতা ধরা হয়। এইভাবে কিন্তু ক্যালকুলেশন করা হচ্ছে। 2026-এ সিংহ রাশি কি হতে চলেছে? অনেকে বলছে ভালো যাবে না, বা শুধুই কি খারাপ যাবে? ভালো খারাপ তো মিশে আছে। এই সময় তার হেলথ প্রবলেম হতে পারে। সিংহ রাশি অষ্টম ভাবে শনির ঢাইয়া চলছে। এই সময় ধার দেনা জর্জরিত হবে, কোমর ফাংশন, কোনো রকম হবা, কেরিয়ারের দিকে প্রবলেম, শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক খারাপ হতে হবে, নানা রকম প্রবলেম, চোখের সমস্যা, মাইগ্রেনের সমস্যা, এইগুলো কিন্তু সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু হবে। সিংহ রাশির একাদশে বৃহস্পতি আবার যখন গোচর করছে, তখন বিদেশ যাত্রার ক্ষেত্রে কোথাও কাজে, দূরে কোনো কাজে যাওয়ার থেকে শুভ। এবার দেখতে হবে জুলাই মাসের 27 তারিখের পর থেকে কেতু যখন আবার লগ্নে গোচর করছে, তখন কিন্তু কোনো রকম অপারেশন, যাদের কোনো মনে করছে যারা সন্তান প্রসব বা সন্তান নেবার চিন্তা ভাবনা করছে বা এইগুলো, তখন কিন্তু ওই প্রবলেমগুলো দেখা যেতে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য। সিংহ রাশির ক্ষেত্রে আরও যেগুলো কিছু প্রবলেম আসতে চলেছে, তারা যতটা ভাবছে যে একদমই কিছু ভালো যাবে না বা কিছু না, শরীরের উপর দিয়ে এক কথায় কিন্তু প্রবলেম যাবে। যেহেতু অষ্টমে শনি দৃষ্টি দিচ্ছে বলে আমাদের অষ্টম ঘরকে অকাল মৃত্যু ফাঁড়া সেগুলো যেতে পারে, একটুতে মাথা গরম ভুল বোঝা, কিন্তু এছাড়া যে অর্থনৈতিক দিকে ক্ষতি হলো সে ঠিক উতরে নিতে পারছে, এক কথা। পরের নেক্সট রাশিতে আমরা যাব কন্যা রাশি। কন্যা রাশি আমাদের অধিপতি বুধ, এই ভাবের অধিপতি কন্যা রাশির এই বছরে ক্ষেত্রে আমরা 2026 শনি কিন্তু এখানে সপ্তম স্থানে গোচর করছে। লাভ ম্যারেজের ক্ষেত্রে যারা দেখে শুনে যারা বিবাহ করেছো বা করছো, তাদের দিকটা যথেষ্ট শুভ। কিন্তু যারা ডিভোর্স নিয়ে কোর্ট কেস চলছিল বা করছিল, এই সময়টা যদি তারা আবার সেই পথটা এগোয়, ডিভোর্স কিন্তু হয়ে যাবে। বা যেটা অনেকে আছে না, টাকা পয়সা নিয়ে রেখে দিয়েছে, ঘোরাচ্ছে না, এই সময়টা কিন্তু প্রথম 5 মাসের মধ্যে কিন্তু ডিভোর্সের জন্য চেষ্টা করলে কিন্তু শুভ হয়ে যাবে। তার জন্য তান্ত্রিকের কাছে ছোটা বা এর কাছে ছোটা করতে লাগবে না। 1 নম্বর। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু যে ব্যবসা ধরো যেটা যে করছিল, ব্যবসার দাম বাড়ালে হবে না। ব্যবসার যে ধরো তুমি যদি আজকে তোমার জিনিসের দাম যেটা রেখেছো সেটাই রাখতে হবে, বাড়ালে কিন্তু সেটা কিন্তু সেল কিন্তু বৃদ্ধি হবে না। যে যেরকম ব্যবসা ছিল সেটা, এবং কাজ তুমি একটা জায়গায় কাজ করছো, মনে করলো আমি এখান থেকে চেঞ্জ করে দিয়ে আর একটা জায়গায় কাজ করব বা অন্য জায়গায় ট্রান্সফার হব, তাহলে কিন্তু ঝাড় খেয়ে যেতে পারে। তাহলে 2027-এ সেটা গিয়ে করা যেতে পারে, বা 2026 সেপ্টেম্বরের পর, কিন্তু ইতিমধ্যে এখন কিন্তু করা যেতে পারে না। এটা মাথা প্রথমত, ব্যবসার ক্ষেত্রে কোনো রকম কিছু বাড়ানো যাবে না বা কোনো রকম কিছু চেঞ্জ করা যাবে না, যেখানে ছিল সেখানে থাকতে হবে। এই জিনিসগুলো কিন্তু করতে হবে। নতুন কোনো শত্রু লাভ হতে পারে, কেননা সেই ক্ষেত্রে এগুলো কিন্তু সাবধানতা হলো। শনি তোমাকে, রাহু তোমাকে উতরে দেবে যে ওটা চেঞ্জ করো, মনের মধ্যে ঘটাবে, কিন্তু ওই ফাঁদে যদি তুমি পা দিয়ে গেছো, ভাবছো আমি তেলের শোরুম ছিল, গাড়ির বিজনেস একটা করব, ওটাই তোমার কাল হবে, ওটাতে তোমার পুরো ওটাই টাকা পুরো বেপথে হয়ে যাবে। এইবারে চলে আসবো তুলা রাশির ক্ষেত্রে। আমাদের আর বেশি রাশি বাকি নেই, তুলা রাশি। এই তুলা রাশির গ্রহের অধিপতি হচ্ছে লগ্ন বা রাশি শুক্র। শুক্র আমাদের নাম, যশ, খ্যাতি, ঐশ্বর্যকে রিপ্রেজেন্ট করে। ফিল্ম ইন্ডাস্ট্রি বলো, যে কোনো বড় বড় ইন্ডাস্ট্রিকে শুক্রকে দেখা হয়। শুক্র আমাদের ঘরে যদি ভালো থাকে, কোনো রকম পারফিউম, কোনো রকম বড় বড় প্রোটেকশন সমস্ত কিছু হয়। লটারি আমরা রাহু থেকে নির্বাচন করে থাকি, লটারি হাতে পাবে কি পাবে না, ঠিক শুক্রকেও আমরা রিপ্রেজেন্ট করি। হাতে যদি একাধিক জাল পড়ে, হাতে যদি থাকে, সে ওই ছেলেটা কালকে ওই যে আজকে মেয়েটাকে করেছিল, ওই ছেলেটা কি জানতো?
যে ওই মেয়েটাকে আমি কালকে ওই একটা খারাপ কাজ করবো বা কিনা, তো ওই শুক্র তখন কিন্তু হাতে জাল বলে দিচ্ছে। শুক্র কিন্তু আমাদের তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সে এই বছরটা কিন্তু এক কথায় খুব ভালো চলতে চলেছে, শারীরিক মানসিক সব দিক থেকে। তবে শরীরে একটু পেটের প্রবলেম, লিভার ফাংশন এইগুলো কিন্তু হতে চলেছে। কি বললাম Okay. বুঝতে পেরেছো? এমনি সব থেকে মোটামুটি শুভ হচ্ছে। বৃশ্চিক রাশি, বৃশ্চিকের অধিপতি মঙ্গল। এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু এই ভাব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যারা জুন মাসের পর থেকে এরা কিন্তু কোনো রকম যদি কোনো মনে করছে কোনো জায়গা বা ব্যবসার ক্ষেত্রে শুভ করতে পারে, তাহলে ব্যবসায় কোনো রকমভাবে তৈল জাতীয় কোনো তেল জাতীয় কোনো রকম শোরুম এগুলো করা যাবে না। কোনো রকম অন্য কোনো বিজনেস করতে পারে, তেল জাতীয় জিনিস বা শোরুম যদি কারা চিন্তা করছে, সেটা কিন্তু এই বছর তেলের শোরুম বা কোনো তেলের কোনো কোনো রকম বা কোনো গাড়ির শোরুমে করা যাবে না। ঠিক আছে, রাহু তোদের চালিত করতে পারে খারাপ দিকে কোনো, যেটা আমি এক্ষুনি কথায় আসছিলাম। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কি করবে, যে ওই মেয়েটার দিকে ঝুলিয়ে দেবে বা ওই খেসে যদি যায় ওরা কোনো টাকা জরিমানা হতে পারে, কোনো রকম কোনো ফালে জড়িয়ে যেতে পারে, এইগুলো কিন্তু করাবে। ঠিক আছে, সন্তান দিক সব দিক থেকে শুরু হতে চলেছে। আর 4টে রাশি আমাদের বাকি আছে। ধনু রাশি, সবাই জানে ধনু রাশিরও কিন্তু ঢাইয়া চলছে, সিংহ রাশিরও ঢাইয়া চলছে, ধনু রাশিরও ঢাইয়া চলছে, কিন্তু চতুর্থ স্থানে ঢাইয়াটা চলছে। যার পরে এই বছরটার মধ্যে কিন্তু ওরা যদি কোনো ভূমি বাড়ি জায়গা জমি করতে যায়, মাঝপথে আটকে যাবে, হবে না। কোনো রকম টাকা থাকা সত্ত্বেও কোনো রকম কোনো অঘটন ঘটতে পারে, হবে না। আত্মীয় স্বজনের সাথে মতবিরোধ হতে পারে, নানা রকম স্থান পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু শুভ, কর্ম দিকে শুভ, কিন্তু শরীরের দিকে হবে না। লিভার ফাংশন, পেটের প্রবলেম এগুলোকে আমার আন্ডারলাইন করলাম। নার্ভজনিত সমস্যা আসতে পারে, গাঁটে গাঁটে যন্ত্রণা ব্যথা এগুলো হতে পারে, কোনো রকম উটকো টেনশন মাথার মধ্যে ঝুলে আসতে পারে। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছে অন্যমনস্ক হতে পারে। 2026 যারা পরীক্ষা দিচ্ছে ধনুরাশি যাদের রেজাল্ট যতটা আশা করছে ততটাও হবে না, সেটাও হচ্ছে কোনো বডি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কোনো রকম নিজের চিন্তা ভাবনা, এটা কেন হলো কেন এলো সেটা নিয়ে ভাবা। মকর রাশির ক্ষেত্রে এবার বলবো, মকর রাশির যে 7.5 চলছিল তারা মুক্ত হয়ে গেছে প্রায়। তাই মকর রাশির এই বছরটা কিন্তু যারা যেই কাজগুলো আটকে ছিল এখন তাই তারা হতে বলেছে 2026 সেইগুলো চুটিয়ে করে নিতে পারবে, কোনো কাজ আর থাকছে না আটকে। এই সময়টা যথেষ্ট শুভ। আর কুম্ভ রাশি আমাদের লাস্ট, কুম্ভ রাশি আর মীন রাশি। কুম্ভ রাশি, কুম্ভ রাশির এক কথা 7.5 চলছে, চললে কি হবে এই সময়টা তারা কিন্তু যথেষ্ট কাজকর্ম কেরিয়ার দিকে যুক্ত হওয়ার চেষ্টা করবে, কিন্তু মাথা গরম, একটুতেই কথা বুঝে শুনে বলতে হবে। হুটহাট রেগে গিয়ে হুটকাট এগুলো ভাবে বললে 2026 কিন্তু সেই প্রবলেমগুলো হবে, কথার জালে নিজের কথা জালে নিজেই ফেসে যাওয়া, সেটা একটু হবে। যে কোনো রকম টাকা ধার, মানে ধরো যারা সুদের কারবার করছে তারা যদি এই কুম্ভ রাশি জাতক জাতিক এই সময় করে, লস খেয়ে নেবে, কথা টাকা বলে নেবে এক বলে, কিন্তু তারপরে কিন্তু সেটা কিন্তু দেবে না, ঘোরাবে, জরিমানা করাবে। এবং ধরো কোনো সরকারি চাকরির জন্য চেষ্টা করছে, এই বছরে তারা বেথা চেষ্টা করছে, রেল হবে না, ব্যাংকে চাকরির চেষ্টা করলে হবে না, কোনো রকম পৌরসভা যদি পড়াশোনা থাকে পৌরসভা পঞ্চায়েত এইসবে যদি পরীক্ষা দেয় বা স্কুলের, তাহলে সেই ক্ষেত্রে হতে পারে। কেন এই বছর যেহেতু 2000 রবি সরকারি চাকরির সঙ্গে একটা কর্মদত্ত করে, কিন্তু রবি যদি সঙ্গে স্ট্রং না থাকে, শনি আমাদের লোহাকে রিপ্রেজেন্ট করা হয়, রেল আমাদের লোহা বলো বিভিন্ন রকম বলো ইলেকট্রিক জিনিসটা আমাদের মঙ্গলের সঙ্গে বিরাজ করে, তাই এগুলো বিচার করা হবে। 31শে অক্টোবরের মধ্যে 2রা মার্চ কিন্তু তোমার কুম্ভ রাশির বিবাহের জন্য যারা চিন্তা ভাবনা করছো তারা সেই সময়টা শুভ। লাস্ট এবং অন্তিম এবং শেষ রাশি মীন রাশি। মীন রাশির আমাদের অধিপতি বৃহস্পতি, এই বৃহস্পতি আমাদের কুণ্ডলী অনুযায়ী মীন রাশি যে পজিশনে রয়েছে এখন 2026 তার মোটামুটি দিকে শুভ হবে, কিন্তু শনির যেহেতু ঢাইয়া কিন্তু মার্চ পরে আবার মারাত্মকভাবে চলছে, হলেও সব দিকে খাড়া দেবে না। প্রথমত দুশ্চিন্তা দুর্ভাবনা ভাবাবে, পিতামাতার কোনো শরীর নিয়ে কোনো রকম নিউজ আসা, পরিবারে ভাই বর্গর সঙ্গে কোনো রকম মাঝে মাঝে একটু হওয়া, সেইগুলো একটু প্রবলেমগুলো ক্রিয়েট করবে। কেরিয়ার দিকে প্রবলেম হলেও হবে, কোনো কাজকে ঘুরিয়ে পেঁচিয়ে করবে। 2027 পর থেকে কেরিয়ার জায়গাগুলো কিন্তু সেই জায়গাটা প্রবলেম একটু দেখা যাচ্ছে। আজকে এই অবধি 2026 যতটা শর্টে বলা যায় ততটা। হ্যাঁ একদমই। আর একটা জিনিস হচ্ছে শুভঙ্কর দা, আমি যেটা বলছি যে নাম্বার চলছে, ধরো যাদের এই যে জিনিসে প্রবলেম আছে, যাদের সিংহ রাশিতে এই প্রবলেম আছে, শুক্রতে এটা প্রবলেম আছে, মিনে কিছু কিছু জায়গায় ঠিক করা যেতে পারে, হ্যাঁ যেতে পারে। যারা ফোন করবে, ধরো যারা দেখছে দর্শকরা আজকে,
শুরু হওয়া তো পেয়েই যাবে। একদম। শুরু হওয়া প্রভাব মানেই সবসময় স্টোন বা রত্ন মানেই হতে পারে না। না। কোনো রকম দ্রব্য দিয়ে হতে পারে, কবচ মারফত হতে পারে, স্টোন মারফত হতে পারে, রিং মারফত হতে পারে, ওয়েস্টার্ন তন্ত্রের মতে হতে পারে। আবার এখন প্রচুর ব্রেসলেট, এই ব্রেসলেটটা অনেকে জানে না, ওয়েস্টার্ন তন্ত্রের মতে হতে পারে। বিভিন্ন মন্ত্র জপের মাধ্যমে হতে পারে, অর্ঘ্য প্রদানের দ্বারা হতে পারে, বিভিন্ন সুরাহা বিভিন্ন আছে। খারাপ তো Okay. হতে পারে না, খারাপ আর ভালো একটা মিশিয়ে জিনিস চলবে। তুমি বলছিলে যে মাধ্যমিক বা উচ্চ হ্যাঁ, মাধ্যমিক সামনেই আছে, হ্যাঁ, বেশি দিন বাকি নেই, টেস্ট হয়ে গেছে, ডাইরেক্ট ছেলে বা মেয়েরা হ্যাঁ, ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে যাবে। তাদের জন্য একটা তুমি জায়গায় বলে যে এটা খুব অসুবিধা হতে পারে। তো তোমাকে আমি এটা জানতে চাইছি যে এই যে তারা যখন যাবে, তো এই যে ভয়টা তারা অল্প হলেও পাচ্ছে, হ্যাঁ। সেখানে কি কোনোভাবে তুমি তাদেরকে হেল্প হ্যাঁ, করতে আমি পারো? বলে দিচ্ছি ২০২৬ যারা উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেট আছো বা যারা কলেজের পরীক্ষা দেবে, এখন সামনে মাধ্যমিক শুরু আছে। হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দুটোই যে রয়েছে, তাদের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, প্রথমে আমি একটা নীল সরস্বতী মন্ত্র আমি প্রত্যেককেই বলে দিচ্ছি। ওং হ্রিং স্ত্রিং হ্রিং ঐং হোং নীল তারা নীল সরস্বতী দেবৈ নমঃ। এই মন্ত্রটা ৭ বার একটা কাঁচের গ্লাসের মধ্যে জল নিতে হবে। এই জল নিয়ে ওই মন্ত্রটা, মায়ের বীজ মন্ত্রই আমি বলে দিলাম। এটা অনেকে বলতে পারে আমি এগুলা কি পাঠ করতে পারবো? হ্যাঁ, করার কোনো অসুবিধা নেই। আরেকবার মন্ত্রটা রিপিট করছি, ওং হ্রিং স্ত্রিং হ্রিং হৈং হোং নীলতারা সরস্বত্যই নমঃ। ঠিক আছে? এই মন্ত্রটা ৭ বার জলের মধ্যে বলতে হবে। জলের মধ্যে বলে ফু দিতে হয়। কাঁচের গ্লাস হতে হবে। সেটা জলের মধ্যে দিয়ে রাত্রিবেলা ওটা শোয়ার আগে রেখে দিতে হবে। ঘুম থেকে যখন উঠবে আখের গুড় ওই জলের মধ্যে দিতে হবে। দিয়ে ওই জলটা খেতে হবে। গোলাপ জলের মধ্যে ৩ টে তুলসী পাতা দিয়ে সে এই মন্ত্রটা লিখে, যেহেতু পারিজাত সরস্বতী বা হংসেশ্বরী সরস্বতী হয়, সেগুলো তারা জানবে না। সেই ক্ষেত্রে গোলাপ জলের মধ্যে কোনো রকম টিয়া পাখির পালক, যদি সম্ভব হয়। যদি সম্ভব না হয়, কোনো ময়ূরের পালক, নীলকণ্ঠ ফুল, নীল অপরাজিতা গাছের ফুল, নীল অপরাজিতা গাছের শেকড় দিয়ে ওটা মা তারার চিত্রপটের সামনে ওটাকে বন্ধ করে ওকে ধরো রেখে দিল। এইবার যখন চোখে মুখে যখন যাবে, ওই গোলাপ জলটা একটু চোখে মুখে দিয়ে যাবে। আর প্রত্যহ ওই জলটা যে কাঁচের গ্লাসে বললাম খেতে হবে। এই শিব পুজোর দেখবে অনেক শিব মন্দিরে ২৮ টা পুজো হবার পর দেখবে, আমাদের স্বস্তি বাচন বলে তন্ত্রের বাচন, স্বস্তি বাচন হবার পর দেখবে আতপ চাল পড়ে থাকে। পুজোয় যে আতপ চাল লাগে, সেই আতপ চাল ২৮ টা অক্ষত যেটাকে আমরা বলি, সেই ২৮ টা আতপ চাল যদি কোনো মধ্যে নিয়ে যাওয়া যায় মায়ের আশীর্বাদে, সেটা কিন্তু পরীক্ষা দেখবে যেগুলো লিখছিল ভুলে যায়, অনেকে আছে সব পারবো, পরীক্ষা হলে গিয়ে ভুলে যায়। এটা কিন্তু হবে না। ২০২৬ আমি এটাও বলে দিচ্ছি, কিন্তু ইংলিশ কোশ্চেন মারাত্মক টাফ হবে। ইতিহাস কোশ্চেন কিন্তু মারাত্মক টাফ হবে। যারা আর্টস গ্রুপ নিয়ে করছেন, ইতিহাসে কিন্তু দুটো পরীক্ষার কোশ্চেন কিন্তু বাইরে বেরিয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। ইতিমধ্যে ২০২৬ উচ্চ মাধ্যমিক পরীক্ষা, মাধ্যমিকের তুলনায় উচ্চ মাধ্যমিকের পরীক্ষার হার ফলাদেশ কিন্তু খারাপ হতে, যতটা ভাবছে মাধ্যমিকে ক্যান্ডিডেটের পাশের হার প্রচুর হারে বাড়ছে, উচ্চ মাধ্যমিকে বাড়লেও তার মধ্যে কিন্তু ব্যাক হবারও কিছু সম্ভাবনা আমি দেখা যাচ্ছে। এবং আত্মহত্যারও এই কারণে কিছু নিউজ আসতে পারে। আর ইংলিশটা খুব একটা সবার জন্য খুব ভালো হলে, ইতিহাস যারা সায়েন্স গ্রুপটা আমি ঠিক বলতে পারছি না, কিন্তু আমি আর্টস গ্রুপে বলে দিলাম, তাদের কিন্তু ইতিহাস খুব একটা ভালো হবে না, কম ওকে। বেশি মোটামুটি ভালো হবে না। আর যারা এই ভয়ে পাবে অনেকেই, তারা যদি এই সময় বিদ্যাধারকার মূল, যেটা কোনো রকম শিকড়ের দোকানে কিনতে পাওয়া যায়, বিদ্যাধারকার মূল যদি তারা ধারণ করে থাকে, ওটা কিন্তু বুধের আমাদের পান্নার কাজ করে দেবে। প্লাস আমাদের পড়াশোনা যারা ভুলে যাচ্ছিল বা এনার্জি পাচ্ছে না বা পড়তে বসে অমনোযোগী, এই সময়টা তারা নীল সরস্বতী যারা কবচ করতে পারেনি বা পয়সার জন্য করতে পারে, তারা যদি শেকড়টাও ধারণ করে ভীষণ ফলাদেশ ভালো পেতে পারে। আরেকটা লাস্ট আমি এটা যদি বলে দেবো, টিয়া পাখির কথাটা কেন বললাম, আমাদের মাতঙ্গী হচ্ছে তান্ত্রিক সরস্বতী, মাতঙ্গী হচ্ছে আমাদের টিয়া পাখির সে টিয়া পাখির পালকটা মারাত্মক কাজ করে। আর তারার ক্ষেত্রে নীল তারা, আমাদের গ্রিন তারার নাম শুনেছি, গ্রিন তারা থেকেই আমাদের তারা, নীল তারা সরস্বতীর এখানে আছে, সেই ক্ষেত্রে ময়ূরের পালকের কথাটা বলা হয়েছে। তাহলে শেকড়টা সবাই পড়ছে, গোলাপ জলটা সবাই ছেটাচ্ছে, খাবার গ্লাসে ১ গ্লাস জলের মধ্যে যেই মন্ত্রটা বললাম সেটা পাঠ করে জলটা নিয়ে যাচ্ছে, আর আতপ চালটা নিয়ে যাচ্ছে। আর যারা সায়েন্স গ্রুপের মধ্যে যারা পরীক্ষা খারাপ বা পরীক্ষায় অঙ্ক, ম্যাথামেটিক্স বা এইসবের ক্ষেত্রে হবে, তাহলে ২১ টা যেটা আমাদের বলা হয় ওটাকে আরে ওই কি বলে মাসকলাই, যে মাসকলাই বা ওটা যদি পরীক্ষার দিন আখের গুড় দিয়ে একটু চিবিয়ে খেয়ে, আমার মা করুণাময়ী তারাকে স্মরণ করে, সিদ্ধিদাতা গণেশের স্মরণ করে ওটা একটু মুখে দিয়ে যদি খেতে পায়। আর পারিজাত পুষ্প পাওয়া যায়, সম্ভব পাবে না কোথাও, পারিজাত পুষ্প তার জন্য তো যদি না, শুভঙ্কর দাকে ফোন করতে হুম, হবে। হুম, টিয়া পাখির পারিজাত পালক না পেলেও তো তোমাকে ফোন করতেই পারিজাত হবে। পুষ্প যদি পাওয়া যায় সম্ভব,
না, আমাকে খুশবু আর কোথায় খুঁজতে যাবে, যেইটুকু বললাম সেইটুকু করুক, না যদি ভালো দেখো হবে। এটা তো খালি আমি আমাকে তো ছোট বলে করে অনেকেই, বললাম যে হ্যাঁ, কিন্তু কিন্তু টিয়া অনেক পাখির পালক কিন্তু পাওয়াটা খুব কষ্টকর, সেটা কি তোমার কাছে পাওয়া যাবে? এই আমার কাছে পাওয়া যাবে, কিন্তু এখন ওরকম বলতে গেলে প্রচুর লোক ফোন করবে, কিন্তু হুম এনে দেওয়াটা, কালেক্ট করা, আমাদের যারা তন্ত্রের মাল দেয়, আমাদের তো তন্ত্রের হুম, অনেক কিছু লাগে, বিভিন্ন বিভিন্ন, তুমি তো আমার ক্রিয়াকর্ম দেখেছো কেন, বিভিন্ন নিশ্চয়ই বিভিন্ন নিশ্চয়ই করে, এবার ওই অত অত আনতে গেলে সেই জায়গাটায় তাদের কালেক্ট করে নেবে, যদি না পায় তখন আশ্রমে যোগাযোগ করে দেবে, নাম্বার তো নিশ্চয়ই নিশ্চয়ই রয়েছে। নাম্বার তো চলছে। এবং একটা জিনিস বলবো যে এবার 26 দিয়ে বেরোই একটু, এবার কিছু একটু অন্যরকম টপিকে যাই, যেটা আমরা অফ দ্য ক্যামেরা কথা বলছি, যেটা মাসান, হুম হুম। সেটা নিয়ে কি আলোচনা হবে নাকি এখনো কিছু বাকি আছে যেটা তুমি বলবে? না না, মাসান নিয়ে আলোচনা হতেই পারে। তো মাসান নিয়ে যদি তুমি একটু রাখো। হ্যাঁ হ্যাঁ, মাসান ঠাকুর, মাসান ঠাকুর সবাই জানে বিশাল একটা ভয়ঙ্কর, ভীষণ উগ্র, এবং এর ক্রিয়াকর্ম সমস্ত কিছু, কিন্তু তার আগে তার উৎপত্তিটা কিভাবে আগে জানতে হবে। মাসান ঠাকুর সম্পর্কে বলতে গেলে প্রথমে বলতে হবে, মাসান ঠাকুর হচ্ছে লৌকিক দেবতা, যেমন আমরা বনবিবি, ওলাই চণ্ডী, তারপরে তোমার দক্ষিণ রায়, বিভিন্ন দেবতার নাম করছে, সেরকমই মাসান ঠাকুর হচ্ছে লৌকিক দেবতা। ঠিক আছে, এই মাসান ঠাকুর হচ্ছে ধর্ম ঠাকুরের কন্যা, কালীর 18 সন্তানের মধ্যে জ্যেষ্ঠ সন্তান হচ্ছে মাসান ঠাকুর। পুরাণ মতে মনে করা হয় কালীর নিত্যরত অবস্থায় তার ঘামের বিন্দু থেকে কিন্তু এই মাসান ঠাকুরের সৃষ্টি। মাসানের আবার অনেকগুলো রূপ আছে, ঠিক আছে, 18 প্রকার কোচবিহার রাজবংশী সন্তানরা কালীর জ্যেষ্ঠ পুত্ররূপে মাসানের পুজো করে থাকে। মাসানের মূলত শেওড়া গাছ, বট গাছ, শ্মশান, চার রাস্তার মোড়, বিভিন্ন জায়গায় কিন্তু মাসানের আগেকার দিনে খুবই পুজো হয়, বা এখনো যারা আদিবাসী সম্প্রদায়ের মধ্যে মাসান চর্চাটা আছে। ভাদ্র মাসের শনিবারে কিন্তু মাসান ঠাকুরের জন্ম। মাসান ঠাকুরের জলে জন্ম বলে তাই ভাদ্র মাসে কিন্তু কলমি শাক খাওয়া হয় না, অনেকেই খায় না, কিন্তু কলমি শাকে তার মাসানের জন্ম জলে হয়েছিল এবং তার নাড়ি বুড়ি জলে ফেলে দেওয়া হয়, সেইখান থেকে কিন্তু কলমি শাকের উৎপত্তি। এবার সেই জন্য রাজবংশী সম্প্রদায়ের মধ্যে এই মাসানের কিন্তু উল্লেখিত বা পূজা পার্বণটা হয়। এই হচ্ছে প্রথমত মাসান। মাসানে 18 প্রকারের যে রূপ পাওয়া যায়, ডক্টর অফ কি যেন বইটা, ডক্টর অফ রাজবংশী অফ নর্থ, চারু সেনালের লেখা রাজবংশী অফ নর্থ বেঙ্গল বইটাতে মাসানের সম্পর্কে ডিটেলস সম্পূর্ণ লেখা আছে, তার ক্রম, পূজা, সমস্ত কিছু বিধাত লেখা আছে। যে এরকম 18 প্রকার মাসানের নাম বলতে গেলে, প্রথম হচ্ছে মাস্কান্দ মশান, 1 নম্বর বালিকা মশান। এই মশান লোকালয়ে, বাসবনে, জঙ্গলে বাস করে। তিশিলা মশান জলে বাস করে। ঘাটিয়া মশান নদীতে বাস করে, অবস্থান করে। তারপর চাশুরিয়া মশান মাঠে ঘাটে বাস করে। চালান মশান পার্শ্ববর্তী যারা, অনেকে পথকে ভুলিয়ে দেওয়া, অনেকে আছে। গলিকা মশান ভেলা, যারা অনেক সময় আগেকার দিনে সাপে কামড়ালে যে ভেলা মশান, সেই ভেলাতে ভাসিয়ে দিলে তখন সেখানে সেখানে সে পচা ভেলাতে বাস করে। কাল মশান শ্মশানে বিশান। পুরুলিয়া মশান, এই মশান গাছায় বাস করে কিন্তু। তারপরে যেখানে নাঙ্গা মাসান সর্বদা উলঙ্গ থাকে এবং একে দর্শন মাত্র সাধক যে দেখবে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। বিশুয়া মাসান, এই ভয় ভয় করলে মানুষের সর্বাঙ্গে বিষময় বেদনা হয়, ঠিক আছে। অহুয়া মাসান, ভয় করলে নানা রকম রোগীকে এবার বমি করতে করতে যেটা রক্তমণি হয় সেরকম। শুকনা মাসান, তারপরে যেখানে আরো ভুলা মাসান মাঠে বাস করে দাদা। এইবারে ড্যামসা মাসান ঘন বনে বাস করে, কত বলবো এরকম। আঙ্গিয়া মাসান, কোথায় রায়বংশী কোথায় আছে মাসান, মাসান তো 18 সব প্রকার জায়গায়। টোটাল মাসান। সেইভাবে 18 প্রকার মাসানের যে উল্লেখ আছে, ছলনা মাসান, রায়বংশী মাসান, উলাইচণ্ডী মাসান, ন্যাড়া মাসান, কলি মাসান, গ্রামের মধ্যে বিভিন্ন নির্জনে থাকে। প্রত্যেকটা মাসানের পূজা, ক্রম, সমস্ত বিধিবৎ কিন্তু আলাদা। মাসানের পুজোয় বিভিন্ন এইসব কিন্তু ফুল মিষ্টি কিন্তু হয় না, সমস্ত কিন্তু কাঁচা ফল, কাঁচা ফল মিষ্টি, কাঁচা শাকসবজি, বিভিন্ন এইসব কিন্তু সব কিছু লাগে, সব কাঁচা কাঁচা। এই এনার ভোগ স্বরূপ বিভিন্ন কিছু দ্রব্য দেওয়া হয়ে থাকে, একে এই জন্য কাঁচা খাওয়া ঠাকুর কিন্তু বলে দেওয়া থাকে। এনার পুজোয় কিন্তু রাজবংশী সম্প্রদায় বা আমরাও যদি এখন এনার ক্রিয়া করতে হয়, গোবর দিয়ে একটি ধূপ নির্মাণ করতে হয়। এই ধূপ যতক্ষণ জ্বলবে ততক্ষণই এনার পুজো হবে। এই মূর্তি সম্ভবত কোনো জায়গায়
তিনি দাঁড়িয়ে আছেন, কোনো জায়গায় তিনি দণ্ডায়মান, কোন জায়গায় তিনি পদ্মাসনে বসেন, কোথাও গদা হাতে দেখা যায়, কোথাও বা মুন্ডু ছেদ হয়ে স্কন্দ কাটাকি দেখতে যেরকম সেরকম, কোথাও আমরা গণাধিপতি যেমন বুকের মধ্যে চোখ, ঠিক সেরকমই কিন্তু মরা শিশু গদা ধরে এই মশান দেখা যায়। মশানের কিন্তু পূজায় কিন্তু নানা রকম ভোগের যে এবার কথা বললাম, এবার ফল মিষ্টি সেটা তুমি দিলে কাঁচা কাঁচা সব কিছু ঠিক আছে, কিন্তু এনার পুজোয় বলি হিসাবে কিন্তু শূকর বলি দিতে হয়। এছাড়া এনার পুজোয় ডিম, পোড়া মাটি, সমস্ত কিছু পোড়া খাওয়া, পোড়া মাটি, কলা পাতার মধ্যে হাঁসের ডিম, তারপরে তোমার শুয়োরের মাংস, তারপর শোল মাছ পোড়া, ডিম ইত্যাদি নানা রকম এইসব জিনিস দিয়ে ভোগ দিতে হয়। এনার পুজো কিন্তু সম্ভবত ভর দুপুরবেলা হয় এবং পুরো কিন্তু বা নির্জন রাতের অন্ধকারে শনি বা মঙ্গলবারে করা যেতে হয়। এবার এ মাসান যদি কাউকে ভর করে, তার কিন্তু রাতের বলে না নিশির ডাক, নিশির মতন সেকে কিন্তু বেরিয়ে যাওয়া, মাছ ধরতে যাওয়া, এই দৃষ্টি এইগুলো কিন্তু দেখা যায়। ঘুমের ঘরে মনে হবে শারীরিক কারোর সাথে মিলিত হওয়া, এই নানা রকমগুলো হতে পারে। নিজে মরতে যাওয়া, নিজে সেন্সলেস হয়ে যাওয়া, পোড়া মাটি খাওয়া, এইগুলো কিন্তু মাসানের মধ্যে হতে পারে। কোচবিহারে বহু বহু জায়গাও কিন্তু আমাদের মাসানের পূজা আজ অবধি প্রচলিত আছে খুব গুপ্তভাবে। সোলার নির্মাণ করে, এখন ওইভাবে হয় না মাটির, কিন্তু সেইভাবে সোলার নির্মাণ করে কিন্তু বাঁশের কঞ্চি কেটে সেখানে কিন্তু মাসানের মূর্তি করে করতে হবে। তবু ডোম সম্প্রদায়ের লোকেদের মধ্যে এনার কিন্তু পুজো পাঠ করতে হবে। মাসান পুজোয় এখানে যখন প্রয়োগ করতে গেলে সেখানে শুয়োরের দাঁত শুধু আমরা গলায় পরতে দেখেছি, সেখানে শুয়োরের দাঁত দিয়ে প্রয়োগ আছে। শূকর যে আমাদের যেখানে একটা বংশ বিস্তার করছে, তার যে কি বলবো একটা খারাপ জিনিস বলতে ডিম্বাণু বা শুক্রাণু যেরকম সেরকম, তার ওই দ্রব্য দিয়ে প্রয়োগ আছে। যেগুলো মানুষে যেটা ফেলে দিচ্ছে, সে ফেলে যাওয়া জিনিস দিয়ে মাসানে প্রয়োগ হচ্ছে। শোল মাছ চিরে তার পেটের কাঁটাটা দিয়ে দিয়ে প্রয়োগ আছে। মাসানের মারাত্মক মারাত্মক মাসান ক্রিয়া কোন কাজের জন্য বিষয় করা হয়? মারণ, উচ্চাটন, বিচ্ছেদ, তুমি যে এক্ষুনি একটা বলছিলে কাউকে শত্রুকে বান মারা, এই মাসান সেকেন্ডের মধ্যে কিন্তু প্রয়োগ করে দিতে হয়। এইটা হচ্ছে মাসানের কিন্তু সাংঘাতিক একটা রেক। আর বিশেষ করে সপ্তাহে মাসকান্ত মাসানের কিন্তু প্রয়োগ সবচেয়ে উগ্র এবং অতীব রূঢ়। এনার আসন যে বলা হচ্ছে, যেই আসনের উপর বসে প্রয়োগ করতে হয়, কোনো বাচ্চা শিশুকে থেতলে মেরে ফেলে দিলে সেটাকে শোকাতে হয়, শাস্ত্র বলছে সেটাকে শোকাতে হয়। সে শোকানোর পর যে চামড়া হয়ে হবে, সেই চামড়ার উপর বসেই মাসানের মহাপুজো হবে। অত সহজ না। বাপ রে বাপ, লাস্টের দিকটা তুমি তো ধরো করলে মানে সত্যি হ্যাঁ এরকম করতে হ্যাঁ, হবে? আমরা বলছি, আমরা মন্ত্র যদি বলি, হ্যাঁ। অশ্ব আসন মন্ত্রস্য মেরুপিষ্ট ঋষি। অশ্ব মানে কি? আমরা ঠাকুর মশাইকে দেখবে সবাই পুজোবিদরা দেখবে, ঠাকুর সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো সবাই দেখবে পুজো করছে আসন শোধন মন্ত্র। আসন শোধন মন্ত্র অশ্ব আসন মন্ত্রস্য মেরুপিষ্ট ঋষি সুতরাং চান্দে কর্ম দেবতা আসন প্রবেশন বিনিয়োগ। তাহলে অশ্ব আসন মানে, অশ্ব তো ঘোড়া, তুমি মানে ঘোড়া কোথায় পাচ্ছ? তোমার আসনটাকে ঘোড়ার মতন ভাবতে হবে। তোমার যে সব সাধনার ক্ষেত্রে তুমি কি সবটাকে শুয়ে বসবে? তোমাকে ঘোড়ার বিপরীত রতাতুরা। তাহলে তোমার আসনটাকে মানে বলতে সবা আসনা, কুর্মা আসন, এরকম আসনের তো ভেদ আছে। বামাকালীর পুজো করছো, বামাকালী কোন আচারে কোন আসনে তুষ্টা, সব জায়গায় হবে না। প্রেত সাধনা করছো, খালি প্রেত কোন আসনে বললে তবে আসবে। এমনি তুমি একটা সাইকেল করলে, বৃত্ত করলে, তোমার আসনটা কি সেটা আগে জানতে হবে। শিয়ালের চামড়া দিয়ে সেখানে প্রেতের আসন করতে হবে। বাজ পাখির নখ লাগবে সেখানে আসনের মধ্যে। মৃত ব্যক্তি কাফানের কপ্পো লাগবে। 3 প্রকার জিনিস দিয়ে সেখানে করতে হবে। প্রেত দণ্ড আছে, প্রেত সাধনা তো অনেক ঘরে প্রেত দণ্ড আছে, প্রেত ঘট স্থাপনা আছে, আর মাসানের বিশাল। বাপ রে বাপ, থ্যাংক ইউ। মানে এটা আর এই ধরনের কাজ তুমি করছো? আমি মাসান করি, কিন্তু বাড়ি চলাচলে তো একটা বলাই ভালো, বাড়িতে কিন্তু কেউ মাসান পুজো করতে পারবেও না, এটা বাড়ি মারাত্মক অনর্থ হবে। এটা গ্রামগঞ্জের মধ্যে আগেকার দিনে খুব হতো, লৌকিক দেবতা। আর এখন পরিষ্কার কথা, এখন আমাদের কলকাতার বুকে এই দেবতার সবাই নাম শুনেছে, কিন্তু খুব একটা আজ অব্দি এইগুলো মাসান, তারপরে তোমার আমাদের কাচ্চা কালুয়া, তারপরে তোমার এই চর্চাগুলো এখন প্রায় লুপ্ত হয়ে গেছে। পরিষ্কার কথা, আমার গুরু সম্প্রদায়ের মধ্যে কৃপা করে আমি মাসানের ক্রিয়া যখন আমি শিখেছিলাম, তা আগে যে কোনো একটা দেবী হোক, যে কোনো দেবতার সম্বন্ধে ক্রিয়া, তার সম্পর্কে তো আমাকে জানতে হবে, তারপর ক্রিয়া করা। কিন্তু এখন ওইভাবে আমার বাড়িতে ওইভাবে ক্রিয়া আমি করতে গেলে আমাকে শ্মশানে করতে হয়, কিন্তু বাড়ির মধ্যে কেউ মাসানে এইভাবে পুজো করা যায় না বা করা যায় না। গ্রামগঞ্জের মধ্যে আগে বলা কোনো মাসান ঠাকুর থেকে আগেকার দিনে থাকতো, তাকে দণ্ডায়মান প্রণাম করে যেতে হতো।
এরকম হচ্ছে গ্রামের মাথা বা গ্রামের দেবতা বলতো অনেকার দিনে, যেমন বাবা পঞ্চানন্দ যেরকম বলে থাকে, হুম ঠিক হুম হুম ঠিক হুম হুম সেরকমই হুম। কিন্তু এরা কিন্তু এরকম অত শুনতে ওরকম। এই বাবা পঞ্চাননেরও কিন্তু কাহিনী আছে, কেউ বলছে একদম। শিবের রূপ, কেউ বলছে এবারে সে, কিন্তু বাবা পঞ্চাননও কিন্তু কিন্তু হিসাবে বলতে হয়। পঞ্চানন কিন্তু এটা পঞ্চানন কিন্তু উনি বাবা না ভগবান না, উনি তো রাক্ষস একটা। না 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 রাক্ষস ভুল বলছো, ও হচ্ছে এটা শীতলার আবার এদিকে ভৈরব। হ্যাঁ, শীতলা শীতলা হচ্ছে মায়ের ভৈরব, ভৈরব, হ্যাঁ। কিন্তু এদিকে অনেকে বলে ও রাক্ষস উনি। না রাক্ষস না, তাহলে শিবের কি স্বরূপ। বলা হয়? শিবের স্বরূপ বাবা পঞ্চাননের কাহিনী বলতে গেলে এরও লোকির দেবতা। এর পরের এপিসোডে একদিন পঞ্চানন নিয়ে আমি তোমাকে তাহলে বলবো। হোক, হবে তাহলে। ঠিক আছে। আমাদের এই পডকাস্টে বা পডকাস্টের এই যতদিন ধরে আমি করছি, এখানে সব থেকে একটা হট টপিক হচ্ছে বান মারা। তুমি আগেও বলেছো। হুম। আমি চাইবো যে আজকের পডকাস্টে তুমি বান মারা নিয়ে যদি কোনো বক্তব্য তোমার মতো করে তুমি রাখতে পারো। হুম। প্রথমত বান অনেক প্রকারের হতে পারে, আমি এর আগের এপিসোডেও বলেছি বান বিভিন্নভাবে কিভাবে মারতে হয়, কিভাবে করতে হয়, তোমার এই আগের ভিডিওগুলোকে জানিয়েছি। কিন্তু বান মারলে কি আগে অনেকে বলছে আদৌ কি মরে, বা বান মারলে কি কি হতে পারে, আমি ছোটোর মধ্যে একটু বলে দিই। বান মারলে কি কি করতে, কি কি অনেকে ভাবে তার গায়ের কাপড়, মাথার চুল, কোনো তার অঙ্গবস্ত্র, এইগুলো দরকার লাগে। কিন্তু এইগুলো ছাড়াও কিন্তু আমরা কোনো ব্যক্তির উপরে বান চালনা করা যেতে পারে। কিন্তু সর্বপ্রথম আগে বান হুটহাট রাগ হলেও সবার উপর প্রয়োগ করা দরকার নেই। বান অ্যাকচুয়ালি ৫ প্রকার, ৫টা বান। তাহলে কেন আমরা ৫টা বান? ৭এ সমুদ্র, ৫এ পঞ্চবান, এই কথাটা আমরা ছোট থেকে পড়ে আসছি। এই পঞ্চবানকে পঞ্চপাণ্ডব ইজ ইকুয়াল টু, পঞ্চপাণ্ডব থেকেই কিন্তু আমাদের প্রথম বানের সমস্ত কিছু, এই অর্জুন, যা দ্রোণাচার্য, ভীম, এই বানের বিভিন্ন রকম আমরা শুধু দেখছি যে তীর নিক্ষেপ হচ্ছে। এই তীরগুলো যখন ফলাকুলো নির্মাণ হচ্ছে, সেখানে বিভিন্ন অস্ত্রের প্রয়োগ হচ্ছে। এই অস্ত্রগুলো শুধু চালানো হচ্ছে, কোথাও ব্রহ্মাস্ত্র, কোথাও পশুপাতাস্ত্র, কোথাও দুর্গাস্ত্র, বিভিন্ন বিভিন্ন অস্ত্র আছে, বিভিন্ন বিভিন্ন বানের প্রয়োগ আছে। এখন বানের প্রয়োগ মানে কি? শুধু পুতুল বানিয়ে শুধু ছুঁচ ফাটানো, বা বা যেরকম ভুডু যেটা, ডল যেটাকে বলা হয়। ভুডু তো নয়, ভুডু ওটা আলাদা, ভুডু না? যেকোনো না। পুতুল তাহলে ওটা তন্ত্র কি? আলাদা। পুতুল তন্ত্র আমাদের একটা, পুতুল তন্ত্র জিনিসটা কি? আমরা যদি শ্মশান মৃত্তিকা, কবর মৃত্তিকা, হুম। ৩ রাস্তার মাটি, তার বা পায়ের তলার মাটি বা তার শরীরের কোনো বস্ত্র দিয়ে একটা পুতুল নির্মাণ করা হলো। সেই পুতুল কোনোটা জায়গা ৮ আঙুল পরিমাণ হতে পারে, কোনো জায়গায় ১ হাত পরিমাণ হতে পারে, কোনো জায়গায় ৪ বিঘেত পরিমাণ হতে পারে। সেই পুতুল প্রাণ প্রতিষ্ঠা হয়। প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর, তারপর সেই পুতুলের প্রাণ প্রতিষ্ঠা হলো কিভাবে? তার শরীরের উপর কর্পূর জ্বালাতে হয়। জ্বালানোর পর সেখানে প্রাণ প্রতিষ্ঠার আহ্বান সমস্ত কিছু করার পর মনে করা হয়, সাধককেই মনে করতে হয় যিনি, যে ওর শরীরের উপর প্রাণ আসতে। এটা তো আমি আগেও বলেছিলাম যে নির্জন স্থানে নিশাকালে যখন ঘুমিয়ে পড়বে তখন একে পুতুলতন্ত্রের শাস্ত্র বলছে নিয়ম। হুম। ভুডু হচ্ছেন একটা দেবতা। আমি যে একটু আগে তোমার এপিসোডে যেমন বললাম মাসান, এই মাসান ঠাকুরকে যদি কেউ প্রয়োগ করে, সে কি পুতুল দিয়ে করতে পারে না? করতেই পারে। তো হুম। মাসান একটা দেবতা, ভুডু হচ্ছেন আফ্রিকান তন্ত্রে এবং ওখানকার একটা দেবতা। এই দেবতাকে দেখতে জংলি ঠাকুর কিছুটা হয়, বড় বড় কানে দুল পরা, বড় বড় হয়। ভুডু কিন্তু একটা ছেলে। এটা ভুডু, এখানে আর একটা হয় হুডু। এই ভুডু তন্ত্রের বিভিন্ন হোয়াইট ভুডু, ব্ল্যাক ভুডু, দুটোর সম্পূর্ণ বিধিবৎ আলাদা। এর বিভিন্ন মন্ত্র চার্জেস বলে কোনো যাগ যজ্ঞ হয় না। কিন্তু আমাদের পুতুলতন্ত্র যেখানে করা হচ্ছে, সেখানে যাগ যজ্ঞ কর্ম বিভিন্ন করণীয় হচ্ছে। ওয়েস্টার্ন তন্ত্রে কিন্তু যোগযজ্ঞের কোনো থাকছে না। সেটাকে এনার্জি শক্তিকে কানেক্ট করে, সেটা প্রেত শক্তি হোক, কোনো শক্তি হোক, বা যারা জিনিস করা হয়, সেখানে ল্যান্ডিং পূর্বক সেখানে ভুডুর চার্জেস করা হয়। সেই এইবার ভুডুর যে কসমেটিক যে দ্রব্যগুলো লাগে, যেমন লাভ অয়েল, সেগুলো কিন্তু এমনি বানানো যায় না, সেগুলোকে করতে হয়। লাভ অয়েল, বিদ্বেষণের জন্য ক্রিস্টাল অয়েল, সমস্ত বিভিন্ন বিভিন্ন লাগে। দেওয়ার পর ওই জিনিসগুলোকে চার্জেস করে সেখানে কিন্তু ভুডুর আরও কোন ডিভেলপ আছে। আমি কিছু পরে নেক্সট ভিডিও আমি রাখবো এবার ভুডু নিয়ে। তাহলে কিছু ইংলিশের কিছু যদি জিনিসগুলো বোঝাই, তাহলে একটা এপিসোডে আরো জিনিসটা হুম হুম ফটোটা হুম ক্লিয়ার হবে। হুম হুম। আমি যেটা পুতুলতন্ত্র, তুমি যেটা বলছিলে, পুতুলতন্ত্রে কিন্তু বিভিন্নভাবে করতে পারে। ফটোর উপরেও করা যেতে পারে। কিন্তু বান জিনিসটা কিন্তু ভুডু, পুতুল কোনো ম্যাটার করছে না। তুমি কারো নাম, গোত্র কিছু কিছু জানলে সেটা কোথাও কুশ দ্বারা পুতুল নির্মাণ করে করা যেতে পারে। পুতুল ধরো করলেই না, সেখানে হোমের মাধ্যমে করলে। আমাদের যেমন বড় বড় জায়গায় আমরা দেখেছি যেখানে একটা চিতায় যজ্ঞ হচ্ছে, সেখানে তুমি একটা শনি মঙ্গলবারে মোচা দিয়েছে, সেই মোচাটাকেই তুমি কালেক্ট করে আনলে, মরার কলসিটা দিয়েছে, ওই মরার কলসির উপর চক দিয়ে তুমি ওর প্রতিবিম্ব স্বরূপ আঁকলে, ড্রয়িং করা যেটাকে বলে। ওই আঁকার পর একটা শোয়ানো অবস্থায় চিতাভস্ম দিয়ে চিতার মধ্যেই একটা পুতুল নির্মাণ করতে হয়। ঠিক আছে? এই চিতার উপর পুতুল নির্মাণ করার পর সেখানে যজ্ঞ করতে হয়।
বয়রা ফল হতে পারে, এগুলো তো করছেই না লোক। বিভিন্ন দড়িবুটি হতে পারে, শকুনের পালক দ্বারা। শকুন হচ্ছে আমাদের সর্বনাশের মূল। শনি আমাদের কি করে? দণ্ড। আর শকুন হচ্ছে কার বাহন? শনির বাহন। তা শনি শকুন যে কোনো আমাদের যে বাড়িতে বসে ভাগার, শকুন বসে ভাগার, যে বাড়ির উপর দৃষ্টি দেয় বলে ছাড়কার হয়। তাহলে যার জীবনের উপর প্রয়োগ ছাড়, কেন শকুনের ওটা ব্যবহার করব এত পাখি থাকতে? কারণ শকুন ও যে রক্ত, শকুনের দ্রব্যটাই কিন্তু সেখানে দিয়ে ওখানে যখন প্রয়োগগুলো করা হয় তখন মারাত্মকভাবে হয়। বিষধর সাপ যেটা কেউটে, গোকরও লাগে, বিশেষ করে সে কৃষ্ণবর্ণ গোকর সাপের খোলস দ্বারা সেখানে আহুতিপূর্বক করতে হয়। সেখানে কি করে ড্রাগন ব্লাড বলে এমন কিছু জিনিস আছে, সেই দ্রব্য দ্বারা সেখানে মারাত্মকভাবে এগুলো প্রয়োগ করতে হয়। কিছু মানুষের প্রদীপ জ্বালাতে হয় মানুষের মারা তৈল দিয়ে। এই বিভিন্ন 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 প্রসিকিউট আছে। এগুলোতে যজ্ঞের আরও পুঙ্খানু আছে, জড়িবুটি আছে, কাঁকড়া শিঙ্গি আরও বিভিন্ন বিভিন্ন জড়িবুটি আছে, সেগুলো দ্বারা প্রয়োগ করে করা হয়। পুতুলতন্ত্রের মাধ্যমে যদি করতে চায় তাহলে আবার যজ্ঞের দরকার হচ্ছে না, প্রাণ প্রতিষ্ঠা করে হলো, কবচ করলো, করে শরীরের মধ্যে ঢোকানোর পর এবার মন্ত্র দ্বারা যদি পুতুল জাগরণ হয়, সেকেন্ডের মধ্যে তার শরীরে জ্বালা পড়া হতে পারে, কোনো কিছু হতে পারে। এই জাগানোটা কিন্তু আগে তোমার ভাবের আধার কুলকুণ্ডলী, আমাদের মূলাধার চক্র স্বাধিষ্ঠানে তোমার শরীর যখন না জানবে, আত্মপ্রাণ প্রতিষ্ঠান মানে আমার প্রাণ প্রতিষ্ঠা হবে। আং হ্রিং ক্রং জং রং লং লং বং ক্রং যা ইহ প্রাণ প্রতিষ্ঠান। আমাদের মন্ত্রে বলছে দেহের মধ্যেই কালী আছে, আমাদের দেহের মধ্যেই তারা আছে, ইরোপিঙ্গলা সুষমা। আমাদের স্পাইনাল কর্ড থেকে কোথায় ইরাপিঙ্গলা যে সুষমার মধ্যেই তারা চক্র আছে, সমস্ত যে কোথায় কে দেবতা আছে। আমরা দেখব ভগবানের আগে পুজোগুলোতে দেখে না মানুষ, সে পুজো করতে গেলেও যখন আমাদের শাস্ত্রে নিজের প্রাণ প্রতিষ্ঠা করছে ঠাকুর মশাই, তারপর করছে দেবীর প্রাণ প্রতিষ্ঠা। ঠিক সেরকম পুতুলটাকে তুমি যেমন প্রাণ প্রতিষ্ঠা করবে, তুমি আগে জেগেছো তখনই তুমি জাগাতে পারবে। ধরো আজকে যার কোনো নেই গতি সে শেখে অ্যাস্ট্রোলজি, এখন যে আমি তোমাকে আগেও বলছি এখনো বলছি। হ্যাঁ, যে আজকে কোনো রিস্কা ছেলে আছে আমি তন্ত্র শিখবো, আমার কাছে আমার স্টুডেন্টরাই শেখে। আচ্ছা, ওকে আমার মতন জায়গায় বলছে দাদা আমি তোমার মতো মায়ের সাথে কথা বলতে, এটা কি কোন মন্ত্র আছে যে আমি শেখাবো? কোন মন্ত্র? এর কোনো মন্ত্র নেই, এর কোনো সাধনা নেই, পরিষ্কার কথা। সে আমি একটা আমার আজকে এই জন্মের সাধনা কিনা কি আগের জন্মে কিনা সেটা তো আমি জানি না, সে মা ঈশ্বর বিশ্বজননী জানে। তাহলে সেই ক্ষেত্রে আমি একটা মন্ত্র দাঁড়ে দিলাম আর পুতুলটা জেগে গেল, এত ইজি জিনিসটা না। তা সেটা এবার ধরো তুমি জাগাতে পারলেও, ওই যে তুমি জেগে গেল, এবার তুমি ছুঁচ কি ফোটালে কি না ফোটালেও ম্যাটার করছে না। তুমি বলছো মারবো, ওর তুমি রাগের বশত তুমি এমন, আমি বলছি এমন রাগের বশত ওর যখন তুমি পাটাকে ধরে করবে বা ওর তোমার ওই ভাবের বশত, যেটা তুমি বলছিলে যে আমার মনের ওর রাগ, ওই যে রাগটা যে কানেক্ট করছে ওইটাই সেখানে। তো তখন মন্ত্র, আমাদের মন যেটা চলে সেটাই কিন্তু আমাদের মন্ত্র। শুধু আউলাবালা মন্ত্র বললেই শোধা না, ওই যে রাগের বশত কানেক্ট করছো, ওই যে করছো, তোমার চাওয়া পাওয়াটা কিন্তু কানেক্ট হয়ে যাচ্ছে। তারপর তুমি চিতা ওর নামে বলো, দেখবে তোমার যেইভাবেই ক্রিয়া করো 100% হচ্ছে। শ্রাবণ মন্ত্রটা কি? শাস্ত্র বলছে শ্রাবণ মন্ত্র ঘাটতে গেলে শ্রাবণ মন্ত্রের মধ্যে কোনো শাস্ত্রে ভুল নেই, ওর তো সব বানানো মন্ত্র। বানিয়েছে কে? যে কোনো একজন ব্যক্তি রেখেছে, পুরাণ হোক, সেইগুলোই হচ্ছে যে অমুকের দিহা যদি মন্ত্র নড়ে চড়ে শিবের জটা ঘষে মুন্ডু ছিঁড়ে পড়ে, এই যেগুলো কোনো শাস্ত্রে আছে নাকি? এগুলো কিন্তু মানুষেরই বানিয়েছে, এই মন্ত্র আবার জাগিয়েছে তবেই তো হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে এইবার যে ধরো বান মেরেছে, বানের পর মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, বিছনা শয্যাশায়ী হচ্ছে, যে কোনো প্রকারে প্যারালাইসিস হচ্ছে, যাই হোক, এবার এর উপায় কি হতে পারে? তার জন্য বহু তান্ত্রিকের কাছে যাচ্ছে, বহু তান্ত্রিক বলছে আমাকে এত টাকা দিলে না হলে আমি ঠিক করা যাবে না, আপনাকে এইভাবে কাটাতে হবে, এত বড় যজ্ঞ করতে হবে। ঠিক আছে, করতে হবে, আজকে আমিই বলে দিচ্ছি, এটাই করুক না, তাতে অনেক ভালো থাকবে। মন্ত্রটা আমি বলে দেবো, সেটা একটু প্রত্যেকে মন্ত্রটা একটু শুনে নাও। প্রথমেই বলে দেবো মন্ত্রটা, একটু শুনে নাও। মন্ত্রটা লিখেও নিতে পারো। কাটি কাটি বান কাটি, 16 সিঙ্গারের ভান কাটি, কে কাটে? গুরু কাটে, গুরু আজ্ঞায় আমি কাটি, কাটি কাটি কোটরে বান, বড় বীর বাপ নরসিংহের আজ্ঞায় 16 সিঙ্গারের ভার বান কাটি, কাটি কোট কাটি, কেটেছি কাটান যা, কুটুরি কুটুরি ছেদ কাটি, ভেদ কাটি, কু কাটি, গুরু কাটি, গুরুর আজ্ঞায় আমি কাটি, কার আজ্ঞায় কারি কোটি, বড় বীর বীর বাপ নরসিংহের আজ্ঞায় 16 সিঙ্গারের ঘাড় কাটি, ঘাড় কাটি কোটি, কেটেছি কাটান যা, সিন্দুরের দক বক রক্তের ঘর, 16 সিঙ্গারের মুখে ঘা।
মুখে পর, দোহাই, নৃসিংহের দোহাই। তার সঙ্গে আর একটা মন্ত্র বললে আরো বেটার হবে। ওং ক্রোং উগ্রং বীরং মহাবৃষ্ণ জ্বলন্তং সর্বতোমুখং নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুর্মোক্ষং নমাম্যহাম। ওং ক্রোং নৃসিংহায় রক্ষ রক্ষ হুং হুং ফট স্বাহা করুক। এই মন্ত্র দিনে 3 বার যদি পাঠ করে একটু জলে তুলসী পাতা দিয়ে খাক, 100% বাড়ানো ওর শরীর থেকে বেরিয়ে যাবে। কোনো লাখ টাকা দিয়েও কিছু হবে না, 100% যত বড় বান লাগো। আর যদি কারোর বান কাটাতেই হয়, সব তান্ত্রিক যদি সবাই করে দুর্গাস্ত্র প্রয়োগ করুক। বগলামুখী ব্রহ্মাস্ত্র নাম শুনেছি, বগলার আর এই যে এত বগলা প্রয়োগ গেল, বা বগলা রাত্রি বা সুরারাত্রি গেল, যে মাঘ মাসের রটন্তী কালী পূজা, বগলার যে আর একটা রূপ আছে, সেই সারস পাখি রূপ, এই সারস পাখি রূপের ক্রিয়া কজন জানে? জানি তো না। বড় বগলার যে বগলার সবাই দেখে যে প্রেতাসনা বাসন নেই, কিন্তু বগলার একটি রূপ দেখে অনেক জায়গায় ছবিতে দেখে মায়ের পাশে বকের ছবি দেখা যায়, কিন্তু বক নয়, ওটা সারস পাখির রূপ। ধূমাবতী যে কাক দেখি, কাকতুন্ডিং ধবলামুখী, ধূমাবতীও কিন্তু কাক রূপের আছে। সাবাস সাবাস, থ্যাংক ইউ। মানে এত সুন্দর করে তুমি পার্ট বাই পার্ট রেখে লাস্টে মন্ত্রটা, এটা কি যে কেউ ইউজ করতে হ্যাঁ, পারে? যে কেউ ইউজ করতে পারে, যে কেউ ইউজ করতে পারে। যে কোনো যদি ধর্ম অবলম্বী যে লোকেরা কোনো ইউজ ধর্ম, করতে পারে? হিন্দু মুসলাম, এটা তো আমি সাবর মন্ত্র বলে দিলাম। তার সাথে নৃসিংহের একটা মারাত্মক রক্ষা, বান কাটারই শুধু ক্ষেত্রে এটা কিন্তু ইউজ হবে। যাদের বান মেরেছে, অসুস্থ করেছে, ধরে নিচ্ছে কেউ কিছু করেছে, তাদের ধরো কেউ কিছু টাকার জন্য যেতে পারছে না, এত টাকা চাইছে, তারা শুধু জলের মধ্যে এটা করে দিনে রাত্রে এটা খাক। আর যেই আমি একটু স্পিডে যেটা অগ্রং বিরং মহাবিষ্ণু মলন্তটা একটু বললাম, ওটা ওর সাথে বলুক, বলে তুমি করুক, জলের মধ্যে দিয়ে 11 বার করে ফু দিতে হবে। জলে বলবে 11 বার করে ফু দিয়ে করো। আর সল্ট, যে সন্দক নুন, সন্দক নুন এই মন্ত্র দ্বারা যদি নিজেরা পাঠ করে, কোনো যে যে ভগবানকে মানে সেটা দ্বারা ওই মন্ত্র করে সন্দক নুনটা পুড়িয়ে নিই, স্নানের জলে দিয়ে রোজ চান করুন। মায়ের আশীর্বাদে, মা আমার করুণাময়ীর আশীর্বাদে অনেক অনেক ভালো থাকবে। এক আর মাস তারপরেও যদি কোনোভাবে কাজ হলো না, তো হতে হবে, হতে হবে। পৃথিবী উল্টে গেল, হতে হবে দেখো 100%। তুমি এবার ধরো তুমি যে মনে কথাটা করলো, বলছো, আমি শুভঙ্কর, আমি হ্যাঁ, এখানে আমি এটা আটকাবো, এবার তোমাকে আমি হ্যাঁ, বলি, দেখো তুমি যেভাবে বলছো বা তুমি যেভাবে কাজ করো, সবাই তো সেই সিদ্ধি লাভ করেনি। না হতেও পারে হবেই, তার কাজ হচ্ছে না। হবেই কেন কৌশিকদা, এই জায়গাটা হতেই হবে। কেন হবে? 1%। এবার প্রশ্ন, যে ধরো হলো, মানুষটাকে আবার কিছু করলো, তার জন্য কি প্রোটেকশন আছে? তার জন্য ওই কালো কার কিনতে পাওয়া যায়, সেটাও আমি বলে দিচ্ছি। কালো কার যদি এনে অমাবস্যার রাতে সূর্যগ্রহণের সময় শ্বেতকুচের মূল যদি কি তুলতে পারা যায়, দাঁতে করে তুলতে হয়। আর যদি না পারা যায়, কবরে দেখবে তুলসী গাছ পোতে, সে কবরে তুলসী গাছ দেখে মানুষ কবরে দেখে তা তুলো, ওটাকে তুই তুলসী গাছটাকে আনতে হবে। তুলসী গাছটাকে এনে মহাকালী মন্ত্রকে ওটাকে অভিমন্ত্রিত করো। বাঁ হাতের আমাদের যেটাকে আমাদের বলা হয় কবচ, যেখানে আমরা পড়া হয়, সেখানটা যদি ধারণ করে, সেখানে কিন্তু অনেকটা ডেভেলপ ভালো পাবে। কি বললাম সেটা, মহাকালী মন্ত্রটা আমি একটু বলে দিই, না হলে কেউ পারবে না। ওং হোং কালী মহাকালী কিলি কিলি আমার জীবনের সর্ববিঘ্ন বিনষ্টয় সর্বশত্রু প্রশমানায় প্রশমানায় ছিন্দি ছিন্দি ভিন্ডি ভিন্ডি হিলি হিলি মিলি মিলি কিলি কিলি খাদয় খাদয় মারয় মাদয় ঘাতয় বেত ওং হুং ফট সমর্পয় আমি স্বাহা। হে মা, আমি আমার সর্বশত্রুকে তোমার চরণে সমর্পিত করলাম। এই মন্ত্রটা দাঁতে ধরে, মন্ত্রটা ওই শিকড়টা নিয়ে বলতে হবে। বলাবার কালো কারে 3টে গিট দিয়ে পড়ে থাকো। তার সাথে দেখবে অনেক সময় মরা শ্মশানে কড়ি পাওয়া যায়, আরো বললে তো অনেক হয়ে যাবে। ওইগুলো সব কিছু অ্যাভেলেবেল করো না প্লিজ শুভঙ্কর, তোমাকে তাহলে লোকের আর ফোন টোন করবে না, বলবে আমি পেয়ে আমার গেছি আর আমার দরকার নেই কাউকে। আর আমরা একেবারে শেষের দিকে আছি শুভঙ্কর দা আমার। এবার আমরা লাস্টের দিকে তোমার কাছে কি পাবো একটু যদি বলো। আমি একটা বশীকরণ নিয়ে একটু কিছু বলে যাই। নিশ্চয়ই হ্যাঁ, বশীকরণ নিয়ে বশীকরণ নিয়ে প্রচুর তোমার চ্যানেল থেকে ফোন করেছে, বা যে যেখান থেকে ফোন টোন তো করছে। সত্যি কি হয় এটা আগে প্রথমে হ্যাঁ, বলতে হবে কিন্তু। বশীকরণ অবশ্যই হয়। হুম, টেস্ট করে যারা বশীকরণ, আর তোমার মতন কোশ্চেন অনেকেই বলে, কারণ মানুষের ভরসা হারিয়ে যায়, মানুষের বিশ্বাস হারিয়ে যায়, যে বশীকরণ যদি একটি মানুষের ক্ষয়ক্ষতি করা যেতে পারে, যদি একটি মানুষের উপরে যদি তুকতাক করা যেতে পারে, ভালো মানুষকে যদি নষ্ট করে দেওয়া যেতে পারে, ভালো ছেলেটা পড়াশোনা করছিল, হাঁটা ছেলেটাকে বিগড়ে দিল, ভালো ছেলেটা একটা কাজে যাচ্ছিল, সেটাকে যদি এ করলো, তাহলে বশীকরণ কেন হবে না? কিন্তু বশীকরণ করতে গেলেও আমাদের আজকে যে, তোমাকে প্রথমেই আমি এসেছে চ্যানেলে আমি কথা বললাম, যে ফোন করলাম,
আমার কাছে প্রচুর তোমার কাছ থেকে ফোন করেছে, গেছে বা করছে, তাদের আমি কিন্তু আগে জিনিসটাকে দেখবো, দেখার পর তারপরে একটা কেনা। আমার ক্ষেত্রে কেন, যে কোনো জিনিসই আজকে আমরা অনলাইন বলে জিনিসটা এসছে, কিন্তু আগেকার দিনে মানুষের কি হতো, একটা অফলাইন, একটা ডাক্তারের কাছে দেখাতে গেলে তোমাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হচ্ছে, তারপর তুমি তোমার কাছে দেখাচ্ছ, তোমার রোগটা ধরছে, তোমার রিপোর্ট করছে, তারপর তোমাকে তো মেডিসিনটা দিচ্ছে। আমি না দেখে তুমি একটা ফোন করে চিনি না জানি না, সবার বশীকরণই এক হতে পারে, শাশুড় শাশুড়ি এক হবে, বা স্বামী স্ত্রীর ক্ষেত্রে এক হবে, মা সন্তানের ক্ষেত্রে এক বশীকরণ হবে, এটা তো কোথাও নেই। আর মন্ত্রও তো এক নয়, কি করে হবে? যদি আজকে মা সন্তানের সম্পর্কটাই হয়ে গেল, তাহলে বলবে অমুকের প্রেমিকের সাথে অমুকের বশীভূত হয়ে যা, কোন মন্ত্র আছে? সেখানেও চামুন্ডা অগ্নিং রক্ত চামুন্ডা করে এত করে জপ করতে দেবে, এটা তো হবে না। তাহলে বশীকরণ প্রথমত করতে গেলে আগে দেখতে হবে তার জীবনে থার্ড পার্টি, আমি বারবার বলি প্রোগ্রামে, এখনো বলছি, তার জীবনে থার্ড পার্টির কারণে কোনো সমস্যা হয়েছে কিনা, তার কোনো রিলেশনের মধ্যে কেউ কোনো ক্ষতি করেছে কিনা, সেটা অনেক সময় দেখা যায় শ্বশুরবাড়ির ক্ষেত্রে তার শাশুড়িটা ভালো না, যাটা ক্ষতি করে দিচ্ছে, সেগুলো হতে পারে। কোনো রকম আমাদের সপ্তম হাউস বিবাহিত জীবন, সেখানে কোনো মাঙ্গলিক আছে কিনা, কতটা অশুভ পর্যায়ে আছে কিনা, কোনো দশা অন্তর্দশা আছে কিনা, এগুলো আগে বশীকরণ আকর্ষণ করণীয় করতে গেলে এগুলো আগে দেখতে হবে। তারপর কোনো ব্যক্তি চলে গেছে ফিরিয়ে আনার জন্য বশীকরণ কখনো করে হয় না। বশীকরণ, যেমন তুমি আমি কথা বলছি, আজকে তোমার সাথে আমার সম্পর্কটা ভালো, সেই সম্পর্কটা আজকে হঠাৎ যে কৌশিকদার সাথে সম্পর্কটা ভালো ছিল, আজকে হচ্ছে না, তখন ওই সম্পর্কটাকে ভালো করার জন্য করা হয় বশীকরণ। তা বশীকরণ করে না, ওখানে মগজ বুদ্ধিটাকে স্তম্ভিত করে দিয়ে, অর্থাৎ স্তম্ভন করে দেখে নজরবন্দি ক্রিয়া করা হয়। তুমি আমি তোমার স্পটে দাঁড়ানো মাত্রই বা তোমার সাথে না না ওর বিষয়টা চিন্তা করি না, ওরা তোমার মাইন্ডটা কাজ করে না, তা বশীকরণ হয় না। শুধু বশীকরণ যাবে, ভাইকে ঠকিয়ে দাদা করে নিল, সম্পত্তি লিখিয়ে নিল, তখন তাকে করে ওই মাইন্ডটাকে ঘুরিয়ে দেওয়া হয়, মইনটাকে স্তম্ভন করে দিয়ে তখন কি হয়, বশীকরণ ক্রিয়া করে দেওয়া। দূরের ব্যক্তি চলে গেছে, ফোন নেই, ব্লক করে দিয়েছে, শুধু বশীকরণ করলে হবে? তখন সেখানে বশীকরণ করার আকর্ষণ করতে হয়। গামছা, নতুন গামছা ওখানে মন্ত্রভূত করে সেখানে গিট দিয়ে, সেখানে একটা ক্রিয়া আছে প্রেতের শক্তির, এটা কিন্তু ব্ল্যাক ম্যাজিকের ক্রিয়া। ঘরের মাথায় যদি টানি দেয়, ওটা সাংঘাতিকভাবে তেরাত্তিরের মধ্যে ও ছটফট করে তোমার প্রতি কথা বলবে। এগুলো কিন্তু মিরাকে, তা চাইলেই আমি হুট করে দেবো না এটা, কেন আমার ব্ল্যাক ম্যাজিকের জিনিস, এটা আমি চাইলেই আমি দেওয়া যাবে না। আর ব্ল্যাক ম্যাজিক আর সম্পূর্ণ ওই ঘরে সরষে, ধরো তুমি আজকে 10,000 টাকা দিয়ে, কেউ আমি ম্যাক্সিমাম কত টাকা দিয়েছো, 10,000 20,000 টাকা, কি রেমেডি দিয়েছে, একটা কবচ করতে দিয়েছিল, কবচটা পড়েছি, ওই একটা জিনিস দিয়েছিল, করে দিয়েছে, 7 দিন টাইম দিয়েছে, বলা যাবে 7 দিন কেন 100 দিনও কিছু হবে না। কারণ একটা সর্ষে জিনিস, একটা সর্ষে পোড়া, একটা সিঁদুর দিল, একটা জল দিল, কবচ এর মধ্যে ফটোর মধ্যে লিখলো অমুকের সাথে, হয়ে যাবে বশীকরণ। আবার যে ব্ল্যাক ম্যাজিক বলে নিচ্ছ তুমি, ব্ল্যাক ম্যাজিক কি কোথায় বললে তুমি? ব্ল্যাক ম্যাজিক মানে তো দুটো কবচ হলো না? ব্ল্যাক ম্যাজিক মানে তো সর্ষে পোড়া নয়। সর্ষের আমি বলে দিচ্ছি মন্ত্র, 1 মুঠো সর্ষে 12 মুঠোটায় জলের সর্ষে কাউরে যায়, কাউরে আছে ছুতার মুড়ি, দাঁড়কোলাতে সর্ষে ভাজি, করবে সর্ষে চরবর, অমুকের মন করবে ধরপর, হর সিদ্ধান্ত গুরু পা কামরূপ, এই মন্ত্রেই শাস্তে আছে। কটা দেখে থাকে, এই মন্ত্রে শাস্তে আছে। এইটাই সবাই ম্যাক্সিমাম করছে, ধরো তোমরা তন্ত্রের মধ্যে যুক্ত নেই বলে তাই জানো না বলে। সিঁদুর পুড়িয়ে দিচ্ছে, সিঁদুর পাতি কামাখ্যা পর্বতে তোমার উৎপত্তি, এই মন্ত্রটাই করছে। তাহলে এই মন্ত্র করে আমরা যে যেরকম চার্জ, আমি কাউকে ছোট করছি না, কিন্তু এই যে করছে, কিন্তু মানুষ কষ্ট করেই যে যেরকম ভাবে পয়সা নেয়, আমি তার পয়সা বড় লোক হবো, 10টার মধ্যে একটা কাজ ফেলস হলো, হলো ঠিক কথা, কিন্তু একটা বশীকরণ করা মানে শুধু জল ধূপ, এর বাইরে কিচ্ছু নেই। একটা তো যজ্ঞ করেই না প্রথমত, যদিও বা যজ্ঞ করতে হচ্ছে, হবন কঠা মেখে নিল, নিয়ে আহুতি হচ্ছে। কিছু কিছু ক্রিয়ায় বলছেন, কোথাও বলি দিয়ে সেই বলি দ্বারা রক্ত করছে কজন, করছে না, শাস্ত্রের দোষ হয়ে যাচ্ছে, কাজ হয় না। এই জন্য তোমাদের মনে হচ্ছে বশীকরণ কি হয়, করে দেখুক। খরচার বেলা সে তো ক্লায়েন্ট খরচা করছে, কস্তুরি বাজারে দাম বেশি না, কিনছে না, সস্তায় ওই 100 টাকার প্যাকেটটা নিয়ে আসছে। রিয়েল ভেনসেনি কর্পূরের দাম বেশি না, পাতি কর্পূর দিয়ে কাজ হচ্ছে। তা মা বগলামুখীর দোষ, মা তারার দোষ? তাহলে ব্ল্যাক ম্যাজিক করছি, প্রেতের আমার জিনিস কালেক্ট করা নেই, আমার একটা প্রেতের দড়ি দরকার, আমি সেটা পুলিশকে টাকা দিতে হবে না, আমি দেবো না, শ্মশানে যাই কটা মরার ফুল নিয়ে এসে প্রেত কাজ করি, হয়ে যাবে। 2 টাকার কাজ 2 টাকার মতনই হবে। তাহলে আগে ওই জিনিসগুলো কালেক্ট করতে হবে, তারপর তো আসে মন্ত্র। মন্ত্র তখনই কথা বলবে, এই যে হোমের কথা যে আসছি, হোমের কটা অগ্নি জানে, ওই তোমার আজকে ম্যাক্সিমাম ব্রাহ্মণরা বলতে পারে না, যজ্ঞ লিবে আসছে একটু ঘি দিয়ে যাগলা, অগ্নির কটা সপ্ত জিহবা, সপ্ত জিহবার মুখে কোথায় অগ্নি ঢালতে হয় জানে কি?
আমি যখন তন্ত্র শেখাই, আমি যখন তন্ত্র করি, আমার শিষ্যরা তো বসে আছে জানে, ওরা বলে দিতে পারবে। অগ্নির ৭ টা জিহ্বা, অগ্নির যে শিখাটা জ্বলে সেখানে ঘি ঢালতে হয়, ওটাকে বলা স্তূপ। হাতাটাকে দিয়ে ঘি ঢালা হচ্ছে, তার নামকরণ আছে, তার শোধন আছে। শুধু কাঠ জ্বালিয়ে দিলে হলো না। কানের মধ্যে যদি ঘি ঢালে কিন্তু সব হোমটা বিফলে হয়ে যাবে। একদম বাস্তব কথা, সেটা বাড়ির গৃহশান্তির ক্ষেত্রে। যদি একটা বেলপাতা দিয়ে হচ্ছে অষ্টাবিংশতর শর্ত বেলুড় মঠ হোম করছে, ভালো করে দেখতে হয়, এটা তো দেখে না গিয়ে। বেলুড় মঠে যখন দুর্গাপুজো হচ্ছে, যখন যে হোমগুলো হচ্ছে, সেগুলো ফলো করে না তো। যে একটা যদি সাতজং বিল্লপত অষ্টাবিংশত বিল্লপত মা শ্রী দুর্গা চরণে নমস্তু, এবার তোমার যে নামে হচ্ছে, ধরো ওর নামে যে বশীকরণ কাজ হচ্ছে, একটা হবন বা যাই প্রয়োগ করা হোক, সেখানে ওর নামে সংকল্প হচ্ছে না, ওখানে 10টা 100টা ক্লায়েন্ট বসে আছে। তা এই যে 100টা ক্লায়েন্ট বসিয়ে রাখলো, তোমার একরকম ফল, ওর একরকম ফল, সবার কাজ তো এক হতে পারলো না। তাহলে না। ওরই একই জিনিস দিয়ে আহুতি হয়ে গেল, আর সবারই একই টাইম, সবার 21 দিনের টাইম, 21 দিনের কেন মায়ের কি, আমার ঘরে কাকিমা জেঠিমা যে 21 দিনের মধ্যে, আর যেই না হলো তখন না, আমি কাউকে কি বলবো, যেই না সত্যি কথা, যেই না হলো তখন কি বলবো বাড়ির বলো? কাকে সত্যি, কিন্তু এটা হ্যাঁ, কিন্তু এই যখন হচ্ছে না, আরে তুমি তো জব করতে পারোনি, আর নিয়মগুলো মানায় কি করে বলো? আমার মায়ের মন্দিরে আসে কোন ক্লায়েন্ট বলতে পারবে তোমার কি এই প্রটেস্টে প্রচুর ক্লায়েন্ট তোমার কাছে কাজ করেছে, বলতে পারবে শুভঙ্কর শাস্ত্রীর তলা এই নিয়মগুলো কোথাও পেয়েছে? নিরামিষ একদিন খেতে হতে পারে, মায়ের একটা কাজে আসন পেতে বসবে না, নুন খাবে না, কোন শাস্ত্রে লেখা আছে? আগম বলছে না, নিগম বলছে না, কোনো কিছু। আরে মন্ত্র, এই যে নিয়ে যে মন্ত্রগুলো বলছে, এগুলো কেন কাজ হবে এটা প্রথমত বুঝতে হবে। মন্ত্র পাওয়ার পরে এই আমার শিষ্যরা করে, যারা আমার কাছে তন্ত্র শেখে, কি করে, দাদা আমি কালকে ক্রিয়াটা করে নিই, হবে না। মন্ত্র ঘুমন্ত অবস্থা থাকে, নিবৃত অবস্থা থাকে। সেই মন্ত্র প্রথমত পুরুষচরণ করতে হয়, মন্ত্রকে জাগ্রত করতে হয়। তোর যদি আজকে ধরো আজকে ক্রিং বীজ, এই যে দক্ষিণাকালীর ক্রিং বীজদের ধরো কানে কারো মন্ত্র দিয়েছে, বা এই সাবর মন্ত্র বশীকরণ মন্ত্র ধরো জপ দিয়েছে, এই মন্ত্রটাকে আগে জাগাবে কি করে? তার প্রথম হবে দীক্ষা, দীক্ষার পর পুরুষচরণ করতে হবে। কীভাবে জাগাবে? প্রথম যদি 100 বার জপ হয়, তার দশাংশ হবে হোম, দশাংশ যদি তার দশাংশ মানে 1000 বার হোম, তার দশাংশ তর্পণ, তার দশাংশ হচ্ছে ব্রাহ্মণ ভজন, তার দশাংশ অভিষেক। এটা তো গেল একটা নর্মাল পর। যদি এখন আমাদের বীরত্ব পুরস্চরণ হয়, সেখানে কুমারী পুজো পর্যন্ত বলছে শাস্ত্রীয় মন্ত্রতে। সাবর মন্ত্র খেতে হলে তখন একমুণ্ডি আসনে বসে নির্জন স্থানে সেখানে সাধনা পূজা করতে হয়, রহস্য পুজো করতে হয়। কিচ্ছু করে না, যে তুমি আমাকে বলছিলে না শুভঙ্কর বিয়ে কবে করে, কিছু আমি সাধক হইলাম, আমি সাধক লাল পড়লাম, সেজে রগলাম, ভেগধারী সাজা সবাই যায়, কিন্তু এই যে রাজ তিলকটা পড়েছি, এই তিলকে আকর্ষণ করা যায়। আমি চোখে আমি কথা বলছি, সেই তিলকে এই তিলকটা কখনই আকর্ষণ করবে? শুধু সিঁদুর থাকলে কি আকর্ষণ করবে? এর মধ্যে কি মেশালে তবে হবে? কামাখ্যা ধামে সবাই যাচ্ছে, রজস্বলা মহাতেজা, যে মা কামাখ্যার যে জনিকুণ্ডে কি জিনিসটা ওর মধ্যে দিলে তবে সেটা হবে। জানি তো না, রহস্য পুজো করেনি তো, জানেন না তো। বশীকরণ, তাই অনেক তথ্য বশীকরণ করতে গেলে অনেকভাবে করা যেতে পারে। সর্বশ্রেষ্ঠ তুমি যদি বলো মোহিনী বিদ্যার ক্ষেত্রে কামরূপ কামাখ্যা তন্ত্র, কিন্তু সেটি তখনই সম্ভব, দেখো কামাখ্যা মায়াং তন্ত্রের যদি কোনো সাধিকা যদি কারোর উপর প্রয়োগ করে, রিয়েল যদি তুমি পাও, বা সেখান থেকে যদি তোমার যদি একটু কোনা শস্যও দেয়, তাহলে ভাববেন না শুভঙ্কর আমার হবে। কিন্তু আজকাল যেটা করছে সেটা পরিষ্কার প্রেত পিশাচের নামে প্রথমত এটা হচ্ছে। আর টাকা সঞ্চয় করতে গেলে লাগে, আজকে তুমি যে কোনো চ্যানেল বলো, যে কিছুতে লাগে, কিন্তু কাজটা যেন, আমি বলবো, যা লাগে চার্জ থেকে দিতে পারলে উনি করবে, না দিতে পারলে উনি অন্য কোথাও দেখে নেবে। তো টাকাটা নেওয়ার পর কিন্তু যেন কাজটা সঠিক হয়, তাহলে আর বশীকরণ আকর্ষণ সব কিছুই দুদিন আগে পরে হলেও 90%-এর মধ্যে কিছু হলেও সে কিন্তু কাজ করতে করতে কিন্তু বুঝতে পারবে। যদি একটা কাজ করার পর যদি 7 দিনের মধ্যে কিছু কাজ যদি সে বুঝতে না পারে, সে 90 দিন বেকার সময় নষ্ট করছে, এটা কিন্তু একদম বাস্তব কথা। 100%ও হবে না, কিচ্ছু হবে না। বাহ! আরেকটা জিনিস আমি বলি আপনাদের দর্শকদের জন্য, নাম্বার তো চলছে, হাঁপিয়ে গেছে শুভঙ্কর দা আমাদের সাথে কথা বলতে বলতে, এবং আমরা একেবারেই শেষের দিকে আছি। নাম্বার চলছে। হ্যাঁ, একটা জিনিস যেটা আমি শুভঙ্কর দা, হ্যাঁ কি দশ বলছিলেন? মহাবিদ্যা, দশম মহাবিদ্যাটা বাকি আছে, হ্যাঁ, এবং সেটার থেকেও বড় কথা হচ্ছে যে আপনারা যখনই ফোন করবেন শুভঙ্কর দাকে, সেটা কিন্তু প্রবলেমটা শুনে, এমন না যে শোনার আগেই টাকাটা চাওয়া হয়। এটা একটা, আমি অফ দ্য ক্যামেরা বলছিলাম যে এরকম করা হয় বলে না, আমি আগে কথা শুনবো, শোনার পর আমি কাজ একদম করতে হয়, শুনতে হয়, শুনতে শুনলে হয়। হয়। আর একটা জিনিস আমি অফ দ্য ক্যামেরা এটাও নিয়েও কথা বলছিলাম, যেটা হচ্ছে যে এই দশম মহাবিদ্যার মধ্যে গণেশ
হুম। তুমি আরেকটা মাঝখানে একটু বলে দাও, আমি কোনো পঞ্চমুণ্ডী আসন ছাড়া আমি আমার আশ্রম ছাড়া কোথাও বসি না। চ্যানেলে অনেকেই জানতে চায় না মহারাজ আমি কোথায় কেন বলবো, বসে? তুমি তো বলছো হ্যাঁ, আমি অলরেডি। একটু বলে দাও যেটা ঠিকানাটা আমার সোনারপুর, আমার আশ্রম মন্দিরে সব যারা দেওয়া আছে, হ্যাঁ, দেখো সেটা ফোন তুমি করলে ফোন নাম্বার চলছে, একদম সেটা আমি জানি। সব বলে দেবে কেননা আমি তাদেরকে। প্রত্যেককেই বলে দিই আমি আমার আশ্রম ছাড়া পঞ্চমুণ্ডী আসনে বসে আমি সাধনা করি আজ ১২ বছরের উপরে ধরে। তাই আমার আশ্রম ছাড়া আমি কোথাও কিন্তু ওই ৫ টা জ্যোতিষতান্ত্রিকের মতন গিয়ে আজ এই চেম্বার, কাল মেঝেদা আমি বসি না। আমার গুরুর অনুমতিতে নেই। মায়ের এই আমার দরবারে যার দরকার আজ বর্ধমান, শিলিগুড়ি প্রচুর জায়গা থেকে তারা মানে কি বলবো হোটেল বুক করে এসে মায়ের দরবার এমএলএ, এমপি সবাই কিছু কম বেশি কৌশিকদাও জানে। কিন্তু তাই তোমার যদি প্রকৃত দরকার হয় তোমাকে কষ্ট করে মায়ের দরবারে এসেই দেখাতে হবে, বা অনলাইন সিস্টেমও আছে, অনলাইনে মাধ্যম আমার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলে করে দেবে। বাহ, আর হ্যাঁ, কেননা সবসময় আমি মন্দিরটা দেখে এসেছি, হুম, অপূর্ব কেননা মন্দিরটা। আমার মার যে কষ্ট, নিজেকে কোনো কিছু জীবনে সাফল্য পেতে গেলে আমি মনে করি কষ্ট করতেই হয়। ভগবান মার কাছে আমি যখন কিছু যদি আসে পাই, তাহলে সে একটা দিন কষ্ট করতেই পারবে। নিশ্চয়ই নিশ্চয়ই। আর আমাদের মনে হয় এটাই শেষ প্রশ্ন হ্যাঁ, হবে যে আমি একটা ওই দশম মহাবিদ্যার মধ্যে গণেশের হ্যাঁ, ভাবটা, এটা কারণটা কি যদি হুম। শুভঙ্কর তুমি রাখো? প্রথমত আজকে যেটা বলছিলাম দশ মহাবিদ্যা। দশ মহাবিদ্যার আমরা প্রথমেই ভৈরব সম্বন্ধে জানতে পেরেছি, সমস্ত কিছু নিয়ে জানতে পেরেছি। তাই দশ মহাবিদ্যার আজকে গণেশ নিয়ে জানাবো তার সাথে তার সূর্য, আমরা যেকোনো পুজো, ক্রম সমস্ত কিছুকে সূর্যের আরাধনাটা সূর্যার্ঘ্য আমরা দিয়ে থাকি। প্রত্যেক দশ মহাবিদ্যারও কিন্তু সূর্য, গণেশ, ভৈরব টোটাল কিন্তু আলাদা। আজকে প্রথমে যেটা জানাবো কালীর যে গণপতির নাম হেরম্ব গণপতি, একাক্ষর বা সিন্দুর গণপতি। তারার গণপতির নাম হচ্ছে লম্বোদর গণপতি। ষোড়শীর গণপতির নাম মহাগণপতি। ভুবনেশ্বরী গণপতির বাল গণপতি। ভৈরবীর গণপতি হচ্ছে শক্তি গণপতি। ছিন্নমস্তা হচ্ছে কবন্দ গণপতি। ধূমাবতীর ক্ষেত্রে হচ্ছে ধূম্রা অভর গণপতি। আর বগলামুখে হরিদ্রা গণপতি। আর মাতঙ্গীর ক্ষেত্রে উচ্ছিষ্ট গণপতি, যেটা নাম নাম শোনা। কমলার হচ্ছে এমনি নর্মাল যে সিন্দুর সেই গণপতি, ঠিক আছে। এদের আবার সূর্য আছে। সূর্য হচ্ছে কালী যে সূর্য, মাতণ্ডব সূর্য। এই সূর্য হচ্ছে দশম মহাবিদ্যার প্রথম মহাবিদ্যা কালী। এই কালী হলেও কালচক্রে যিনি ধারণ শক্তিরূপা, কালকে যিনি ধারণ করে আছে, সেটা তিনি হচ্ছেন কালী। কালীর আচার নীলাচার, কৌলাচার, কালীর এই আচার পৌষাচার, নিশাচারদের আচার। কালীর রাত্রিময়ী, নিশাচারময়ী, অন্ধকারময়ী। মহাকাশে অনন্ত কোটি সূর্য থাকলেও মহাকাশ যেমন আলোকিত করতে পারে না, ঠিক তেমনি মহাশূন্য অন্ধকারময় চক্র থাকলেও সেখানে সূর্য, এই মাতমর সূর্য কিন্তু যেখানে থাকে সেখানে কিন্তু অনন্ত কোটি, সে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে তারাময়, সেখানে কিন্তু কালী বিরাজ করছে। তাই কালীর পুজো করতে গেলে মাতণ্ডব সূর্যের পূজা করতে হয়। কাশ্মীর কূলে যে কালী পুজো হয় সেখানেও কিন্তু এই জন্য মাতণ্ডব কালীর বলে নামকরণ হয়। এই হচ্ছে বিষয়। তারা ক্ষেত্রে যেই তার তারার যে সূর্যের নাম হলো অজপা সূর্য। তারা সাধনা করেছি। তারা সাধনা করতে গেলে যেমন আমরা চন্দ্রচূড় ভৈরব, অক্ষব ভৈরব, ডাকুর সমস্ত কিছু হয়। ঠিক সেরকমই তারা সূর্যের নাম হচ্ছে কিন্তু অজপা সূর্য। এই অজপার রূপে সাধনা করলে কিন্তু তারা সাধনার সিদ্ধিলাভ তাড়াতাড়ি করা যায়। তার আগে আরেকটা কথা আমি মিস্টেক করছিলাম, যে এই যে তারা কালী সূর্য তাকে দেখতে কেমন? রক্তবর্ণ, অনন্ত কোটি সূর্য, অষ্টবাহু, শঙ্খ চক্র খুদ পাশ সমস্ত কিছু ধারণ করে আছে, ঠিক আছে। এইটা হচ্ছে তার মাতমণ্ড সূর্য। যখন আমরা এমনি সূর্যার্ঘ্য দিচ্ছি তখন কালীর উপাসনা করলে তাহলে হিরম্ব গণেশ বা সিন্দুর গণেশ আরাধনা করে সেখানে যদি মাতণ্ডব সূর্যের ক্রিয়া করা হয় তাহলে আকর্ষণ, বশীকরণ, সম্মোহন এগুলো খুব জলদি শতকর্ম ক্রিয়া কিন্তু পারদর্শী হতে পারে। আর তারা যে অজপা যে সূর্য বললাম, এই অপজপা সূর্য হলে তারা হচ্ছে আমাদের বাকসিদ্ধি প্রদায়িনী এবং ব্রহ্মজ্ঞান, আমরা ব্রহ্মবিদ্যা যেমন বগলাকেও পাই, ঠিক সেরকম হচ্ছে তারার ক্ষেত্র। এই অজপা সূর্য হচ্ছে নারীশ্বরের স্বরূপ, হৃদস্পন্দনের দেবতা। তাকে দেখতে লাল পদ্ম সোনার মতন, গৌরবর্ণ। তার চার হাতে বিরাজ করে পাশ, টঙ্ক, বরাভয়, কিনি, পদ্মর স্থান দানকারী। এবার শিবের বাম দিক হচ্ছে গৌরীর। অজপা শব্দের অর্থ হলো নিঃশ্বাস এবং প্রশ্বাস। আমরা
হংস শব্দর যে উচ্চারণ করি, হং শব্দটা, হংস শব্দ উচ্চারণ করতে সো হয়, সো একটা ধ্বনি নির্গত হয়। সেখানে হং হলো হচ্ছে শক্তি, আর স হলো প্রশ্বাস। শিব ও শক্তির স্বরূপ যেখানে মিলিত হয়, সেই অজপা শুদ্ধে সাধনা করলে তারা সাধনা সিদ্ধিলাভ তাড়াতাড়ি করা যেতে পারে। কিন্তু এক কথায় যেমন তার সাথে গণেশ মেনেটারি, যে দেবী যে দেবতা। ভুবনেশ্বরীর, যে আমরা ত্রিপুরা সুন্দরী এবারে যাব, ত্রিপুরা সুন্দরী সূর্যের নাম হচ্ছে কিন্তু আমাদের ভুবনেশ্বর সূর্য, যেমন নাম পাচ্ছি ভুবনেশ্বর। এই ভুবনেশ্বর সূর্যের নাম হলে কিন্তু সাধনা করলে শ্রীকুলের যে সব পরম্পরায় যারা রয়েছে তারা কিন্তু এই ভুবনেশ্বর সূর্যের আরাধনা করলে, এই সূর্যের সাধনা করতে গেলে ভোরবেলা নিশাকালে এনার কিন্তু বিশেষ করে ক্রম বিধি তিব্বতিয়ান তন্ত্রে কিন্তু হয়। ভৈরবী সূর্যের নাম, খকারের দেবতা হচ্ছে খোলকো। এই ছিন্নমস্তা দেবী, এর পরের দেবী হচ্ছে দেবীর ধ্যানের বলা হচ্ছে, দেবী সূর্যের নাম হচ্ছে চন্দ্রমান, চন্দ্রভান সূর্য। এই অরুণ বর্ণ, একে দেখতে কেমন, অরুণ বর্ণের পদ্মের মতন বসে, অরুণের দ্বারা সুশোভিতা। আমাদের নাভিতে যে শ্বেত বর্ণের পদ্ম থাকে, সেই শ্বেত বর্ণের সূর্যের মতন তেজস্বী এই সূর্যকে দেখতে। আর এই মণিপুর চক্রের মধ্যে অগ্নিবীজ রং, এই বীজ যখন আমাদের শীষ মানে ছিন্নমস্তা মন্ত্রের সাথে যখন যুক্ত হয়, তখন তাকে বলা চন্দ্রভান মন্ত্র। এই চন্দ্রভান মন্ত্র আমার সিদ্ধ করলে যে কোনো সাধক সংগ্রামে বিজয় লাভ করতে পারে। পরের মহাবিদ্যা হচ্ছে ধূমাবতী। এই যিনি কিনা এই আমাদের রাত্রির দেবী, সমস্ত কিছু উচ্চাটন মারণ সঙ্গে কিছুটা এই বিরাজ করে কোথায়, যেখানে সূর্যের আলো বাধা পায় নিশাকালে রাত্রিকাল, তিনি নিদ্রা রূপিণী, তিনি। আর সূর্যের নাম হচ্ছে, তাই ধূমা সূর্যের নাম হচ্ছে পূষা সূর্য। এই পূষা সূর্যের উপাসনা করলে সাধক কিন্তু অহংকার, মোহ, মায়াজালে জড়িয়ে যাওয়া, এইগুলোকে কিন্তু সমস্ত কিছু দমন করে। এই পূষা সূর্য কিন্তু সর্বদা পাঁঠার উপর বিরাজ করে। এই সূর্যর কিন্তু পাঁঠার উপর বিরাজ করে। একে দেখতে কেমন, পূষা সূর্য কিন্তু ঘোররূপিণী, কৃষ্ণবর্ণা, অষ্টভুজা, শূল কপাল, ডমরু খর্ম খেট ইত্যাদি দ্বারা সুসজ্জিতা। এই সূর্য কিন্তু পাঁঠার উপর বসে থাকে, এবং এর কর্ম পাঁঠার যে কলিজা হয়, সেই কলিজা দিয়ে কিন্তু কর্ম করতে হয়। তাতে কি, যেমন আমরা ধূমাবতী কর্ম করে যেমন উচ্চাটন করতে পারছি, মারণ করতে পারছি, এই পূষা সূর্যের ক্রিয়া করেও কিন্তু আমাদের উচ্চাটন মারণ সমস্ত কিছু করা যেতে পারে। পরের মহাবিদ্যা হচ্ছেন বগলামুখী। এই বগলামুখী যেমন আমরা হরিদ্রা গণপতি পাচ্ছি, ভৈরব হচ্ছে আমাদের কোথাও মৃত্যুঞ্জয়, কোথাও একভক্ত বলা, এনার ভৈরব সূর্যের নাম ভব সূর্য। এই ভব সূর্যের উপাসনা করলেন, এর দুই ধারে শক্তি প্রভা এবং প্রজ্ঞা। এবং ভব সূর্যের নাম হচ্ছে বাক শক্তি শব্দ স্বরূপিণী। পরের মহাবিদ্যা মাতঙ্গী, এর সূর্যের নাম ভাস্কর। এই ভাস্কর সূর্যের উপাসনা করলে নাম যশ খ্যাতি ঐশ্বর্য সমস্ত কিছু সে পুনরায় পেতে পারে। আর কমলার মহাশেষ এবং অন্তিম শেষ মহাবিদ্যা, এই কমলার সূর্যের নাম হচ্ছে হিরণ্য পুরুষ সূর্য। হেমবর্ণা, চতুর্ভুজা, নানা অলঙ্কার সুশোভিতা, মণিমুকুট ধারণকারী, স্মৃতিষ্টি সংহারকারিণী। এই সূর্যের উপাসনা করলে রোগ শোক দুরারোগ্য, অতুল সম্পদ বৃদ্ধি লাভ হয়। এই সূর্যের যে আমি আজকে বিবরণগুলো দিলাম, সূর্যের প্রত্যেকটি সূর্যের ধ্যান আলাদা, তার বর্ণ আলাদা, তার বিভিন্ন বীজমন্ত্র আলাদা। ঠিক কালীর এরপরে আমি আনবো আমরা অঙ্গবিদ্যা, প্রত্যঙ্গবিদ্যা, অধিদেবতা, প্রত্যাদিদেবতা পাচ্ছি, তাই এবং সেইগুলো কিন্তু এর ব্যাখ্যা আছে, হয়তো পুরোটা বলা সম্ভব না হলেও তার কিভাবে আমরা এইগুলো কিন্তু জানা দরকার। যোগিনী আমাদের হয়, শঙ্খিনী যোগিনী বলো, আমাদের বিভিন্ন রকম আমাদের সম্প্রদায়ের মধ্যে অপদেবী হারিয়ে যাওয়া, সেই সমস্ত কিছুগুলো কিন্তু পাই আমরা। আর দশ মহাবিদ্যার এই যে ক্রমগুলো বললাম, সেটা যদি কেউ করতে পারে, সেই সাধনা বলো এ করতে পারে, এইগুলো নিতে গেলে আমার কাছে কালেক্ট করে নিতে হবে। একদম এটা তাহলে সেই কালেক্ট করার থেকে বড় কথা যে তুমি যে হ্যাঁ মাতঙ্গী, বগলামুখী, ছিন্নমস্তা, এই যে ছিন্নমস্তা, মাদের যে দশ হ্যাঁ মহাবিদ্যার মধ্যে যে মাদের সাথে যে গণপতির যে একটা মিশ্রণ নামগুলো, আছে, হ্যাঁ একটা তাদের সাথে যে হুম। যুক্ত আছে, এটা কিন্তু
আমরা বেশিরভাগ এই এই ধরনের প্রয়োগগুলো বেশিরভাগ সাউথের দিকে বেশি হয়। একদম সাউথের দিকে সাউথের বিষয় দিকে বিশেষ করে উচ্ছিষ্ট হ্যাঁ, গণপতি গণপতির কিন্তু খুব কিন্তু মানে রূঢ় এবং এর একটু প্রয়োগ মানে বিধি কিন্তু যারা আলাদা। মারোয়ারি হয় তারাও আর ইউজ করে হ্যাঁ, এই বিজনেসের জন্য। উচ্ছিষ্ট গণপতি কিন্তু অ্যাকচুয়ালি মৈথন রসব, তার সুরটাও কিন্তু মানে কি হ্যাঁ, বলবো, এর সাথে মিলনে তৃপ্তা। এই মিলনের উচ্ছিষ্ট তৃপ্তা। এবং একজন গণপতি, পেছন দিক হ্যাঁ দেবী হাত দিয়ে হ্যাঁ রয়েছে হ্যাঁ লিঙ্গের হ্যাঁ উপর। হ্যাঁ, এই উচ্ছিষ্ট গণপতির ক্রিয়াকর্ম যদি সাংঘাতিকভাবে প্রয়োগ যায়, হুম, শুধু গণপতি, অনেকে জানেই না যে হুম, গণপতি দিয়ে মারণ উচ্চারণ করা যেতে পারে। করা যায়। বাজরাং বাণ আমরা শুনেছি, বাজরাং বাণটাও কিন্তু খারাপভাবেও প্রয়োগ করা যায়, আবার বিপদ থেকে নাশের জন্য প্রয়োগ করা যায়। হুম, এবার বীর সাধন, বীর সাধনা নিয়ে আমি পরে এপিসোডে আসবো, নিশ্চয়ই, এগুলোর জন্য নিশ্চয়ই। দেখতে হবে তোমাদের কেকে পডকাস্ট। একদম, আর একদম। আর বীর তাড়াতাড়ি এসো, সাধনা, তুমি অনেক দেরি করে আসো এবং দর্শকরা এবার কিন্তু বীর লেট সাধনা, হয়ে যায় অনেক বীর মাঝখানে। সাধনা নিয়েও কিন্তু আসছে। বজরাং, আমি পরের এপিসোডে বজরাং বলিকে দিক চালনা হুম, করে কারোকে কিভাবে সর্বনাশ করা যায়। ভালো শুনেছে, হুম। খারাপটার জন্য চোখ রাখতে হবে। তাই আর বেশি কথা আমি বলবো না। আজকে আমাদের সাথে মানে গেস্ট আছে, আবার শুভঙ্কর এসছে। আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, ক্যামেরা পেছনে অ্যাজ ইউজুয়াল কিংশুক সেন। নমস্কার। যা।